তুমি মোবাইলে ওই আমার আসসালামু মোবাইলে আলাইকুম দর্শক, ফেসবুকে যে যাইও। যেখান থেকে দেশ এবং ফেসবুকে দেশের বাইরে যাইলে থেকে হয়তো যেখান বুঝতে থেকে আমাদের কারোটা কারোটা অনলাইন পাইতে লাইভ পারে। লাইভটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আমাদের নিয়মিত ফেসবুক লাইভ diport.com ফেসবুক পেজ থেকে আজকে বাজেট অধিবেশনের উপর আলোচনা করার জন্য এখানে লাইভে উপস্থিত হয়েছি। আমাদের আজকে লাইভের বিষয়বস্তু হচ্ছে করোনাকালে বাজেট, ব্যবসায়ী ও সাধারণের প্রত্যাশা। আমাদের সাথে আজকে এই বাজেট অধিবেশন নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আহ, আহ, মাননীয় আহ, মাননীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং বর্তমানে তিনি সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এবং বর্তমান বাজেট অধিবেশনের প্যানেল সভাপতি মেয়ের আফরোজ এমপি। আমাদের সাথে আরো উপস্থিত আছেন জাপান জাপান যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জাপান আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম মাসুম ভাই। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন আহ, আহ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েতুদ্দিন এমডি কায়সার খান স্যার। এবং আমাদের সাথে একজন গণমাধ্যম কর্মী উপস্থিত আছেন রিজভী নওয়াজ ভাই, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আহ, দর্শক, আমরা এখন বাজেটের যেহেতু সারা বিশ্ব একটি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা এই মহামারীতে সরকারের বাজেটে কি স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং বাজেটের অন্যান্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি আমাদের এমপি মহোদয়কে অভিনন্দন জানাতে চাই এবারের বাজেট অধিবেশনে প্যানেল সভাপতি নির্বাচিত হওয়ার জন্য। অভিনন্দন আপা আপনাকে। সেই সাথে আমি আপাতকে দিয়ে শুরু করব যে এবারের বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েই স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,247 কোটি টাকা, যা গত গত অর্থ বছর হচ্ছে 4,000 কোটি টাকা বেশি। যদিও বাজেটে মূলত যেহেতু স্বাস্থ্য খাতে আরো 13টি মন্ত্রণালয়ের সাথে যুক্ত, সেক্ষেত্রে আরো 13টি মন্ত্রণালয় স্বাস্থ্য খাতের বরাদ্দ সহ সব মিলিয়ে স্বাস্থ্য খাতের মোট বরাদ্দ দাঁড়ায় মোটামুটি 41,027 কোটি টাকা, যা বাংলাদেশের বর্তমান বাজেটের 7.2%, যা জিডিপির 1.3%। তো আমরা মেয়ের আফরোজ চুমকি আপার কাছে যাবো যে আপা, আপনি এবারের বাজেটটা মানে কতটা জনমুখী এবং স্বাস্থ্যমুখী হিসাবে আপনি মনে করেন, সে বিষয়ে আপনার কাছে যদি জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে সবাইকেই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনার কঠিন সময়ে আপনারা নতুন নিয়মে এখন ভার্চুয়ালি আমরা সবাই যুক্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এখন আমরা জাপানের সাথে আপনারা আছেন, তাদের সাথেও আমরা বসে আলোচনা করছি বর্তমান বাজেট বিষয়ে। জানেন যে আমাদের 49তম যে গুরুত্বপূর্ণ বাজেট 2020-21-এর এই গত কয়েকদিন আগেই সেটা পার্লামেন্টে উত্থাপিত হলো। আর সেই বাজেটের যে পরিমাণ ছিল মোট, সেই পরিমাণ হলো গিয়ে 5,68,000 কোটি টাকার একটা বিশাল বাজেট। কিন্তু সত্য কথা বলতে বাজেট আমরা করি প্রতি বছরের জন্য, সেইটা অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিকভাবে আমরা সমস্ত সেক্টরকে কিভাবে দাঁড় করাবো, কিভাবে কাজ করবে সারা বাংলাদেশের সকল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সকল সেক্টর, সকল মন্ত্রণালয়, এটাই হলো কি মূল কাজ। কিন্তু এবারের কিন্তু বাজেটটাকে শুধু অর্থনৈতিকভাবে নিজের দেশকে দাঁড় করানোটাই মূল লক্ষ্য না। এবারের বাজেটটা অনেকটাই মানবিক বাজেট, মানুষকে বাঁচানোর বাজেট। করোনার যে ছোবল, সেটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের উন্নত দেশেও আপনি লক্ষ্য করবেন কেউই এই করোনার জন্য প্রস্তুত ছিল না। সবাই যেন হতভম্ব হয়ে গেছে। প্রথমে সবাই কিন্তু বিষয়টাকে সহজভাবেই নিয়েছিল যে হয়তো অতটা কিছু হবে না, হয়তো 1 মাস, হয়তো 2 মাস, এমনই ভেবেছিল, বা 3 মাস। কিন্তু এখন কিন্তু একটা অনিশ্চিত পথে আমরা এগিয়ে যাচ্ছি। তাই এবার যে বাজেটটি হয়েছে, সেই বাজেটটি একদিকে যেমন মানবিক চিন্তা করে বাজেট হয়েছে, পাশাপাশি এবারের বাজেটও কিন্তু অনিশ্চিত বাজেট আমি বলবো। এই কারণেই যে আমরা জানি না যে আমরা এই করোনার এই যে আঘাত, এটা আমরা কতদিন আমরা ফেস করব।
এমন হতে পারে 6 মাস পরে কমে গেল, এমন হতে পারে যে আরো আগেই শেষ হয়ে গেল, কিংবা লম্বা সময় গেল। তাহলে বাজেটের অর্থটাকে আমাদের সেইভাবেই চিন্তা করতে হচ্ছে। আর সেই জন্য কয়েকটি ভাগ হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো গিয়ে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় যে কাজগুলো, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে কাজগুলো, সেইগুলোর দিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছেন। যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় যে কাজগুলো, সেগুলোর দিকে লক্ষ্য দিলে আমাদের সাধারণ মানুষকে বাঁচাতে পারবো। তো এই বাঁচানোর চিন্তাটা আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রথমে চিন্তা করেছে। তার পাশাপাশি স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও অনেকে বলছে স্বাস্থ্য খাতে আরো আরো বেশি কেন বরাদ্দ হলো না, কিন্তু বাস্তবতা হলো এটাই যে একদিকে হলো 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ আলাদা আছে, তার পাশাপাশি 41,027 কোটি টাকার যেটা বরাদ্দ স্বাস্থ্য খাতের রিলেটেড যত আছে সবাইকে মিলিয়ে যেটা দেওয়া হয়েছে, এটাই কিন্তু শেষ না। আমি বলছি আগে যে 3 মাস পরে কি হবে বা 6 মাস পরে কি হবে, আমরা কিন্তু এখনো সেটা জানি না। আর জানি না যেহেতু, কাজেই বাজেটের কিছু পরিবর্তন, কিছু যুক্ত হওয়া, কিছু ডেভেলপমেন্ট কমিয়ে দেওয়া, এটাও সামনের দিনে হতে পারে। কিন্তু এখনই আমরা সমস্তই যদি স্বাস্থ্য খাতে দিয়ে দেই, তাহলে ডেভেলপমেন্টের বিষয়গুলো একেবারে স্থবির হয়ে যাবে, ব্যবসার সেক্টরগুলো স্থবির হয়ে যাবে। কাজেই সরকারকে সকল সাইড বিবেচনা করেই এবারের বাজেটটি উত্থাপন করা হয়েছে। তবে আমরা ধন্যবাদ দিব যে সঠিক সময়ে যে বাজেট উত্থাপন করা হয় সেই জায়গায় কোনো ব্যত্যয় ঘটেনি, ঠিক সময় মতনই বাজেটটা উত্থাপিত হয়েছে। এবং এবারের বাজেটের যে স্পেশালিটি ছিল সেটা হলো গিয়ে পার্লামেন্টে এত কম পার্লামেন্ট মেম্বার ছিল, যা কখনোই কোনো দিনও বাজেট উত্থাপনের দিন এই এইরকম চিত্র কেউ দেখেনি। সেখানে আমারও উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল, সেজন্য পরম করুণাময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে, প্রতিদিনই আমাদের আক্রান্ত জনগণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাজে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেটা দেওয়া হয়েছে, আমি বলবো না যে এটাই আমাদের জন্য একেবারে সঠিক হয়েছে, আমাদের আরো হয়তো চাহিদা অনেক আছে। এটা সময়ের সাথে সাথে আমার মনে হয় অন্যান্য খাত থেকে কমিয়ে এনে এখানে আবার যুক্ত করা হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা আমরা যদি একটু মাজারুল ইসলাম মাসুম ভাইয়ের কাছে যাই, যে মাজারুল ইসলাম মাসুম ভাই, আপনি তো রাজনীতির সাথে সরাসরি যুক্ত আছেন, এবং বর্তমান যে আজকে গত 11ই জুন যে বাজেটটি উপস্থাপন করা হলো সংসদে, তো বাজেটের মূল বিষয়, বাজেটটা মূলত মূল স্লোগান ছিল অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যতের পথ পরিক্রমা। যেহেতু আমরা একটি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই বাজেটটি কতটা ভবিষ্যতের পথে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বা বাংলাদেশের অন্যান্য উন্নয়ন খাতে কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি এর মাধ্যমে যে একটা সুযোগ পেয়েছি, সকলকে ধন্যবাদ জানাই, এবং আমি শ্রদ্ধা সহকারে স্মরণ করছি আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম ভাই সহ শেখ আবদুল্লাহ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, এবং সিলেটের মেয়র কামরান সাহেব সহ অন্যান্য যারা আমাদের এই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন, সকলের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমাদের এই যে দুর্যোগের যে বাজেট যেটা দেওয়া হয়েছে, সেই বাজেটের ব্যাপারে চুমকি আপনি অনেক ভালো বলে গেছেন। কারণ উনি যেভাবে বলতে পারবেন, আমরা এতটুকু বলতে পারবো না, এই কারণে যে এই বাজেটের ডিটেলস আলোচনা হয় নাই। যদিও হয় নাই, কিন্তু আমি মনে করি এটা আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই সুন্দর একটা বাজেট দেওয়া হয়েছে। তো আমি এখানে যেহেতু চুমকি আপা ডাইরেক্ট সরকারের সাথে, দলের সাথে, যেহেতু উনি আমাদের সেন্ট্রাল কমিটির নেতা, আমি তার মাধ্যমে অনুরোধ করব যাতে ভবিষ্যতে উনি উপজেলা সহ প্রত্যেকটা বড় বড় যে হসপিটালগুলি আছে এখানে অন্তত, কারণ এই মহামারী তো হঠাৎ করে আসে, যেমন করোনা আসছে, উনি একটু আগে এটা ব্যাখ্যা করে গেছেন যে করোনা যাবে আমরা সেটা বলতে পারবো না। যেমন হঠাৎ গতকাল দেখলাম চিড়ে আপনার প্রায় 40-এর কোঠা ছাড়াই গেছে, তো আজকে আমার জাপানে একটু কম। তো এই ব্যাপারগুলি লক্ষ্য করলে তো এই
মানে যে মহামারীগুলি এগুলি ধরে মানে নোটিশ দিয়ে আসে না, হঠাৎ করে আসে। তো যাহাতে আমি মনে করি যাহাতে ভবিষ্যতে অন্তত আমাদের দেশের মানে যেই পপুলেটেড আমাদের যে কান্ট্রি, এই কান্ট্রিতে অন্তত প্রত্যেকটা উপজেলায় কিছু হইলো যাহাতে অন্তত মানে জটিল রোগের চিকিৎসা করা যায়, আইসিইউর ব্যবস্থা করা যায়, এদিকে যাহাতে সরকার নজর দেন, এটা আমি এই চুমকি ম্যাডামের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করলাম। আরেকটা ব্যাপার বলে রাখি, আরেকটা ব্যাপার বলে রাখি, যেমন জাপানে যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট দেওয়া হয়েছে স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যের উপর। যেমন স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ হয়েছে এবং পাশাপাশি সরকার এইটাও চেষ্টা করছে যাহাতে দেশের মানে কি বলে অর্থনৈতিক অবস্থা সচল থাকে। মহামারীর পরে যেই অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল হয়ে যায় তাহলে আরো আমরা রেপে পড়ে যাব। তো সেই দিকে লক্ষ্য করলে আমি মনে করি বাজেটের যেটা স্বাস্থ্যর দিকেও দেখতে হবে, ব্যবসা বাণিজ্য যে ব্যাপারগুলো এখানে আছেন, আমার বিজনেসম্যান কি বলে, উনি যেহেতু গার্মেন্টসের মালিক উনি জানবেন, বা এখানে সাংবাদিক বা একজন আছেন ওনারা জানবেন, মানে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য যে ব্যাপারগুলি এইগুলি রাখতে হবে। জাপান সরকার এইটা যেহেতু রোগী, আপনি জাপানে আছেন আপনি জানেন, এটা জাপান সরকার যাতে ব্যবসা সচল থাকে এটার জন্য কি কি করতেছে বা কি করে। আমি এতটুকু অনুরোধ করবো চুমকি আপার মাধ্যমে যাতে ভবিষ্যতে অন্তত আমাদের প্রত্যেকটা উপজেলাতে মানে স্বাস্থ্য মানুষ যে কোনো মানে কি বলে মহামারী বা যে কোনো অসুখ বিসুখ আক্রান্ত হলে যাতে বিশেষ করে ঢাকা, মানে আমি নারায়ণগঞ্জের বাসিন্দা, আমার বাড়ি নারায়ণগঞ্জে, তো সেই হিসাবে আমরা কিছু হলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাই। নারায়ণগঞ্জে আমাদের ভালো তেমন একটা হসপিটাল নাই। এটা ওই দিন দেখলাম, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও জানেন না যে আমাদের নারায়ণগঞ্জে ভালো কোনো ব্যবস্থা নেই। তো আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ করবো চুমকি আপার মাধ্যমে যাতে ভবিষ্যতে মানে প্রত্যেকটা মানে কি বলে উপজেলাতে সুন্দর করে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়। ধন্যবাদ। জি, ধন্যবাদ নাজরুল ইসলাম মাসুম ভাইকে। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাত বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, প্রায় ৯৫,০০০ কোটি টাকারও বেশি। সেক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্য খাতের জন্য ৪১,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই করোনা মহামারীর প্রেক্ষিতে যদি দেখা গেছে যারা কর্মহীন হয়ে পড়বে বা যারা দুস্থ এবং দরিদ্র অসহায় মানুষ আছে তাদের জন্য, তাদের কথা চিন্তা করে সামাজিক নিরাপত্তা খাতে এবার অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। তো চুমকি আপার কাছে আমার এই জায়গাটায় প্রশ্ন যে সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেটা কিভাবে এই করোনা মহামারী প্রভাবের ফলে যারা আক্রান্ত হচ্ছে বা যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হবে, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? এখানে দুটি বিষয় আছে। একটি বিষয় হলো মানুষকে বাঁচানো, অন্য বিষয়টি হলো অর্থনীতিকে যেন আমরা ঠিক রাখতে পারি। আবার কোনটাকে আমরা গুরুত্ব দিব? আমরা কি মানুষকে বাঁচানোর দিকে গুরুত্ব দিব না আমরা অর্থনীতিকে দাঁড় করানোর দিকে গুরুত্ব দিব? কখনো মনে হচ্ছে যে সবকিছু বাদ দিয়ে কি করে বাঁচাবো সেটাই দেখি। মানুষ যদি না বাঁচে তাহলে আমার এই বাজেট দিয়ে কি হবে, অর্থ দিয়ে কি হবে, এই ধরনের নানান বিষয়ই আলোচনার মধ্যে চলে আসে। তো আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে কাজগুলো আগের থেকে চলমান ছিল, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, তারপরে এছাড়াও বিভিন্ন ধরনের যে ভাতাভোগী যারা ছিলেন, তো এবার দেখা গেল যে আমাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া তো হচ্ছেই, তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, তিনি সকল দিকেই মনোযোগী। তিনি কিন্তু শুরুতেই এই যে লক্ষ্য করেছেন যে ৫০ লক্ষ মানুষকে তিনি ২৫০০ টাকা করে দেওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করেছেন। তার পাশাপাশি শুরু থেকেই তিনি বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন, সেখানে চাল ডাল বিভিন্ন যখন যেটা প্রয়োজন হচ্ছে সেই কাজগুলোকেও করে আসছেন। তো এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা আছে তার বাইরেও কিন্তু এখন অনেক পরিবার আছে যারা নিঃস্ব হয়ে যাবে। কি করে? যেমন তাদের পরিবারের একজনই আছে হয়তো যে রোজগারক্ষম, কিন্তু হয়তো মৃত্যুবরণ করেছে,
কিংবা তাদের কাজ ছিল সেই কাজ থেকে তারা এখন মানে কাজ আর পারছে না করতে, তো যেই কর্মহীন হয়ে পড়ছে। তো এই যে পরিবারগুলো, এই পরিবারগুলো কিন্তু আগে যে আমাদের দারিদ্রতার সংখ্যা ছিল তার মধ্যে আবার যুক্ত হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অনেক দূর এগিয়ে গেছিল, কিন্তু দুর্ভাগ্য এই করোনার কারণে আমাদের দারিদ্রতা যে আমরা কমিয়ে আনছিলাম সেই জায়গাটা এখন আবার জনসংখ্যাটা আবার বাড়তে শুরু করছে। তো এটুকু আমরা মনে করি বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে এখন আর না খেয়ে মানুষ মারা যাবে এই চিন্তা আমরা এখন ইনশাল্লাহ করি না। কারণ একসময় বাংলাদেশে মঙ্গা হতো, একসময় বাংলাদেশ অন্যের উপর মুখাপেক্ষী হয়ে বসে থাকতো, বাংলাদেশে কোনো দুর্যোগ আসলেই আমরা হাত পাততাম। এখন কিন্তু আমাদের অবস্থা ঠিক সেই পর্যায়ে নেই। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে যে ধান উৎপন্ন হচ্ছে পৃথিবীর মধ্যে ৩য় অবস্থানে এখন বাংলাদেশ। আমাদের দেশের যে সবজি উৎপন্ন হচ্ছে সেখানেও বাংলাদেশ একটা ভালো পর্যায়ে আছেন। মাছ উৎপন্ন হচ্ছে, মিষ্টি পানির মাছ বলেন আর এখন সাগর বলেন, সাগরের মাছও আগে আমাদের ধরা হতো না, এখন সেখানেও আমরা 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 একটা বিশাল অংশ পাচ্ছি। যার কারণে আমাদের কিন্তু খাদ্যে মানুষ মারা যাবে এটা বিশ্বাস করি না, তবে প্ল্যানিং এর সমস্যা হতে পারে, যেটা আমরা সবসময় আমরা দেখেছি বিজ্ঞজনরা বলে যে খাদ্যে আমরা গরিব হব না। বাঙালিরা ডিসিপ্লিনের ব্যাপারে একটু যেন মানে দ্বিধান্বিত থাকে, ডিসিপ্লিন মানতে চায় না। অর্থাৎ পরিকল্পনা প্ল্যানিং গুলো যদি আমরা সঠিকভাবে করি তাহলে এই কঠিন সময়কে আমরা সবাই মিলিতভাবে মোকাবিলা করে আমরা উতরিয়ে যেতে পারবো। এইভাবেই কিন্তু বাজেটটাও হয়েছে। বাজেটের আপনি লক্ষ্য করেছেন যে কিছু কিছু খাত ধরেছে, যেমন একেবারে যারা অল্প রোজগার করে, আগে যেমন ছিল মনে হয় যতদূর সম্ভব 2.5 লক্ষ টাকা যে বাৎসরিক আয় যাদেরকে আপনার করের আওতায় নেওয়া হয়েছে, এখন 3 লক্ষ টাকার হয়েছে। আর নতুন করে কোনো গরিবের উপর কোনো কর চাপানো হয়নি। আর সাধারণ মানুষরা যেই জিনিসগুলো খাবে, খেয়ে বেঁচে থাকবে, চাল ডাল তেল বা যেগুলো সেই জিনিসগুলোর উপরে কিন্তু কোনো কর আরোপ হয়নি, সেটার দাম কোনোভাবে বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। তো এইরকম কিছু জিনিস আছে, আইটেম আছে যেগুলো আপনার গরিবরা খাবে, সাধারণ মানুষরা ব্যবহার করবে, সেই জায়গাগুলো কিন্তু সরকার মনোযোগ সহকারে দেখেছে। পাশাপাশি আবার গার্মেন্টস সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। রাজস্ব বাজেটে আমাদের যে টাকাগুলো আসছে, আমাদের যে রেমিটেন্স আসছে দেশের বাইরে যারা চাকরিরত আছে অনেকেই সেখানে, আপনি জানেন যে আমাদের এই করোনায় আমাদের বাংলাদেশের অনেক বাঙালি দেশের বাইরে মৃত্যুবরণ করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর তাছাড়া আসলে প্রতিদিনই পত্রপত্রিকা খুলছি আর দেখছি যে আপনজনরা চলে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদ যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, তার মধ্যে দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই চলে গেলেন আমাদের নাসিম ভাই, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ছিলেন, চলে গেলেন আমাদের আব্দুল্লাহ ভাই, ধর্মমন্ত্রী ছিলেন, চলে গেলেন আমাদের বদরুদ্দিন কামরান ভাই, মেয়র ছিলেন, আমাদের সদস্য কেন্দ্রীয় কমিটির। আমাদের 15 জন এমপি করোনায় আক্রান্ত হয়েছে। আমাদের আকম মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা, যিনি গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি সপরিবারে করোনায় আক্রান্ত। এই যে আমাদের জনপ্রতিনিধিরা তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু এই শুধু সরকারের এই ফান্ড না, তার বাইরেও তারা সবাই নেতৃত্ব দিচ্ছে এলাকার মধ্যে। আমি নিজের কথাই আমি বলবো যে সরকারের যখন আমাদের বাংলাদেশে 8 তারিখে কিন্তু প্রথম একজন করোনা রোগী শনাক্ত হলো, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করতে 1 মিনিটও দেরি করেন নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বর্ষ উপলক্ষে আমাদের ব্যাপক প্রোগ্রাম আমাদের ছিল, সমস্ত প্রোগ্রাম তিনি বন্ধ করে দিলেন দ্রুত। এবং তারপরে যে বরাদ্দ আসার আগে এপ্রিল মাসের 1 তারিখে আমি আমার নিজের এলাকায়, আমার মতন সবাই কম বেশি করেছে, আমি 1 তারিখ থেকে আমার এলাকায় আমার নেতাকর্মী নিয়ে টিম গঠন করে ফেলেছি গ্রামে, ওয়ার্ডে, এবং আমরা বরাদ্দ দেওয়া শুরু করেছি নিজেদের অর্থে, যে যা পেরেছে 1000, 2000, 5000, 10,000 মিলিয়ে। এটা কিন্তু এখনো আমরা চলমান রেখেছি, ঈদের সময় দিয়েছি, আবার সামনে দিব। তা সেই জন্য আমরা বলবো যে বাঙালি বিপদে পড়লে বাঙালি এক হয়ে সবাই কাজ করে, এবং এক হয়ে কাজ করলে, নেতৃত্ব সঠিক হলে বিপদকে আমরা উতরাতে পারি। বাজেটের উপরেই নির্ভর করে আমরা এখন বসে নেই, আমরাও নিজেরা কিভাবে এক একজন যোদ্ধা হয়ে কাজ করব। আপনি দেখেন ইতিমধ্যে কতজন ডক্টর
পৃথিবী ছেড়ে চলে গেল এই করোনার ছবলে। কতজন আপনার পুলিশ অফিসাররা চলে গেছে, এমন অনেকেই চলে গেছেন, সাধারণ মানুষ তো আছেই। আমি তাদের প্রতিও গভীরভাবে শ্রদ্ধা জানাই, সেই সব পরিবারের প্রতিও সমবেদনা জানাই। আমার মনে হয় যে এখন বাজেটের যে বরাদ্দগুলো আছে, বরাদ্দগুলো প্ল্যান ওয়েতে একেবারে সততার সাথে, নিষ্ঠার সাথে যদি টাকাগুলো ব্যয় করা যায়, তাহলে সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। জি, ধন্যবাদ আপা। আমি এখন যাচ্ছি এনায়েতুদ্দিন এমডি কায়সার খান স্যারের কাছে। স্যার, আপনার মাইকটা যদি একটু আনমিউট করতেন। জি, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপার কথা ধরে যদি আসি, যে আপা যে বলেছেন গার্মেন্টস সেক্টরে যে বরাদ্দের কথা বলা হয়েছে, মূলত এই বাজেট নিয়ে হয়তোবা অনেকে বলতেছে স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়তোবা তুলনামূলক কম, কিন্তু মূলত এই বাজেটটিকে স্বাস্থ্য খাতের সাথে রিলেটেড আরো বিভিন্ন খাতে এবং এই মহামারী থেকে উত্তরণের জন্য আরো বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যেমন আমরা যদি বলি রপ্তানি তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যদি বলি যে রপ্তানি পোশাক শিল্প বা রপ্তানি পণ্যের সকল ধরনের করের ক্ষেত্রে উৎসে করে কর্তনের হার, যেটা আগে গত অর্থবছর ছিল 1%, তা এবার 5% করা হয়েছে। এছাড়া আমরা যদি বলি ক্ষতিগ্রস্ত যেসব শিল্প বা সার্ভিস সেক্টর আছে, সেখানে 30,000 কোটি টাকা স্বল্প সুদের ওয়ার্কিং ক্যাপিটালের ব্যবস্থা করা হয়েছে এবং কুটির শিল্প এবং মাঝারি শিল্পে 20,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটালের প্রস্তাব করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং বাংলাদেশে অবস্থান করছেন এবং বাজেটটি পর্যালোচনা করেছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে একজন ব্যবসায়ী হিসেবে আপনি এই বাজেটটাকে কিভাবে দেখেন? যে এই করোনা। ধন্যবাদ। আমি খুব প্রথমে আমি বঙ্গবন্ধুকে স্মরণ করি। আমি ওনাকে এই জন্য আজকে স্মরণ করতে চাই যে আমি ঠিক ব্যবসায়ী হিসেবে আমার বক্তব্য রাখবো না, আমি আমার অন্তর থেকে সোল সার্চিং কিছু কথা বলবো। এখানে আমাদের মাননীয় সাংসদ আছেন, ওনারা যেহেতু ওনারা ক্ষমতার কেন্দ্রবিন্দু আছেন, ওনাদের এই কথাগুলি হয়তোবা আমি মনে করি ওনারা যদি মনে করেন এগুলো হয়তো কিছু আমাদের ভবিষ্যতের জন্য কিছু গাইডলাইন দিতে পারে। আর কেন আজকে বঙ্গবন্ধু মনে করতেছি বলেন? আমরা বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমার ভাই, আমার সম্মুখ যুদ্ধে আমার ভাই শহীদ হন, আমি কোন রকমে বেঁচে যাই। হোয়াট ইজ দ্য ক্যারিশমা? বঙ্গবন্ধুর সেই সমাজতন্ত্রের ডাক, ধর্মনিরপেক্ষতার ডাক কিন্তু আমরা এখনো বুঝি নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কিছু ডিসপ্যারিটি চলে আসছে সোসাইটি। আজকে সবার প্রতি সম্মান রেখে বলতেছি, যিনারা চলে গেছেন, ওনারা শহীদে মৃত্যু পাইছেন, আমরা অবশ্যই দুঃখিত যে নামি দামি এবং অনেক সাধারণ মানুষ চলে যাচ্ছে। এটা একটা বড় ইম্প্যাক্ট এবং এই মৃত্যু যোগ্যটা কতদিন চলবে সেটা আমরা এই মুহূর্তে হাত দিয়ে বলতে পারবো না। কিন্তু কতগুলি জায়গায় আমাদের চেঞ্জ আসতে হবে। আমি মনে করি যে আমরা হঠাৎ শুনলাম একজন ডাক্তার মারা গেলে 50 লক্ষ টাকা পাবে, আমি মারা গেলে কত টাকা পাবো, আমার দেশে একটা সাধারণ মানুষ মেলে কত টাকা পাবে। আমার এই বৈষম্য জায়গাগুলিকে একটু দেখা দরকার। তারপরে আপনার হেলথ সেক্টর, আমরা যেসব সেক্টরে ভালো করছি, যেমন ধরেন কৃষিতে বাংলাদেশ একটা ফ্যান্টাস্টিক একটা অবস্থানে গেছে। মোস্ট অফ দ্য কেসে বাংলাদেশ ফ্যান্টাস্টিক অবস্থানে গেছে কিন্তু গত 10-15 বছর। কোনো সন্দেহ করার কোনো ডিনাল অফ দ্য আপনি ডিসপিউট করতে পারবেন না। আমাদের অর্জন অনেক বেশি, অর্জনগুলি কি আমরা কি বিসর্জনের দিকে যাব? এই জিনিসটা আপনাদের কিছু চিন্তা করে বের করতে হবে। কেন আমি এই কথাগুলি আজকে বলতেছি? আজকে স্বাস্থ্য খাতের এই অবস্থাটা আমরা কেন ভুলে গেলাম হঠাৎ করে? আমি বলবো না যে এটি সরকার একা দেয়, আমরা সবাই দেয়। আজকে এখানে আমার একটা ছোট্টখাটো একটা আমি এটা বলতে চাই ব্যবসায়িক প্রসপেক্ট থেকে, যে প্রাইভেট সেক্টর ফ্লারিশ করে নাই, গভর্নমেন্ট সেক্টর ফ্লারিশ করে নাই হেলথ সেক্টরে। কেন? বিকজ ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট ওইরকম ছিল না। আমাদের উচিত হবে এখন যাদের ব্যবসায়ীদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া, যাতে হেলথ সেক্টর আগে আসে। কিভাবে সম্ভব? সরকারের প্রতি জমিগুলি দিয়ে দেখ আপনার, কারণ আমরা যেটা জমি কিনে, যদি 230 কোটি টাকার জমি কিনি, এটা কিন্তু ভাইবল থাকে না প্রজেক্টটা। সরকার যদি জমিটাকে তাকে লিজে দিয়ে দেয় একটা সার্টেন কন্ডিশন, যে তোমরা এইভাবে করো যাতে কস্টিংটা কমে আসে এবং সাধারণ মানুষ যাতে ওইখানে চিকিৎসাটা নিতে পারে। কারণ আজকে আমরা হঠাৎ করে অনেক কিছু চাইলেও কিন্তু করতে পারবো না। আজকে ওভারনাইট যদি আমরা চাই যে ভেন্টিলেটার দেখ ভরে দিব, এটা কিন্তু কিছু হবে না। আমাদেরকে একটা ক্যাজুয়ালিটি নিতেই হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সারা পৃথিবী ভুল করছে, যে জরিস বনসের মতো লোক কিন্তু ভুল করছে কোভিডে। মোস্ট অফ দ্য নেতা অনেকেই ভুল করছে, আমরা কিন্তু ভুলের বাইরে না। আমি ভুলটা দিকে যাচ্ছি না, আমি চাচ্ছি যে
কিছু জায়গায় আমাদেরকে কারেকশন আসার দরকার। দুর্নীতি যদি আমরা হাত না দিতে পারি, আমার এই সরকারের, আমার প্রধানমন্ত্রীর এই যে এত বড় অর্জনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাবে। হেলথ সেক্টরে দুর্নীতি, আমার সাথে আমার ক্লাসের ফার্স্ট বয় ছিলেন, উনি আমাকে 5-7 বছর আগে যে গল্প বলছে আর কি, এখন তো সেই গল্পের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। এখন সরকার কত বড় বাজেট দিল এটা তো ইম্পর্টেন্ট না, এটা কতটুকু কাজে লাগলো সেটাও ইম্পর্টেন্ট। আজকে যে বাজেটের যে রূপরেখা, এটা নিয়ে খুব বেশি কিন্তু ডিসপিউট করার কিছু নাই। তবে একটা জায়গা অবশ্যই আমি বলবো, 8.5% গ্রোথ, আই হোপ উনি যেটা দেখাচ্ছেন এটা বাস্তবে পরিণত, আমিও চাবো। কিন্তু এই বাস্তবে পরিণত হওয়াটা কিন্তু ইট মে নট বি পসিবল। 8.5% গ্রোথ বাংলাদেশে হবে আনলেস আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি বিশেষভাবে সহায় না হন, 8.5% গ্রোথ পাওয়ার কোনো সুযোগ নেই। তারপর আরো কিছু ডিফিকাল্টিজ আসবে, যেটা হচ্ছে যে আমাদের যে কালেকশন অফ দ্য রেভিনিউ, আমার ইনকাম 2/3 আমার ইনকাম চলে যাবে। তো আমি তো সামনের বছর তো ওই লেভেলে কর দিতে পারবো না যে লেভেলে আমি গত বছর কর দিছি। এইগুলিতে সরকারকে অবশ্যই একটা কঠিন সময়ের ভিতর যেতে হবে, কিন্তু সরকারের হাত অনেক শক্ত। সরকার অনেক কিছুই মানে এবং এত দিনের একটা এক্সপেরিয়েন্স, আমি বিশ্বাস করি ওনারা এটা থেকে উঠতে আসতে পারবেন, কিন্তু কিছু সাহসী পদক্ষেপ নিতে হবে। যেমন সরকারের ব্যয় সংকোচন করতে হবে, করা উচিত। যেমন ধরেন এই মুহূর্তে উৎসব ভাতা দেওয়া হয়েছে সরকারি বা আধা সরকারি, সরকারের চাদরের নিচে যারা আছে, সরকারের চাদরের বাইরে তো অনেক লোক। আমরা আজকে 16 কোটি 17 কোটি জনসাধারণ, কিন্তু 16 কোটি লোক কিন্তু মানে ওইসবের বাইরে। ওইখানে কিছু কিছু কার্টেল করে সাধারণ মানুষ অবশ্যই ওনারা চেষ্টা করতেছেন, বাট এগুলিকে আরেকটু বেটার ওয়েতে, যাতে লোকজনে যে কথা আপা বললেন, উনি নিজেই তো বললেন যে দরিদ্র সীমা আমরা এত ভালো ফিল করতেছিলাম যে দরিদ্র সীমা 24% নিয়ে আসছি আমরা, এখন সেটা ডাবল হয়ে যেতে পারে। কারণ একটা পরিবারের একটা ছেলে, ইনকাম করা ছেলে যদি কালকে এই শহীদ মৃত্যুবরণ করেন, তার পরিবার যদি কিছু না পায়, এর থেকে দুঃখজনক কিন্তু সেটা কিন্তু বঙ্গবন্ধুর সরকার দেশ হবে না। কিন্তু সেটা এখানে সবাইকে আনতে হবে। আমি কিন্তু এখানে কোনো ক্রিটিসিজম করতেছি না, আমি আমার আত্মাকেও মানে নিজেকে ক্রিটিসাইজ করতেছি যে আমরা যদি ওই জায়গাটা দেশকে না নিয়ে যেতে পারি, যেখানে প্রতিটা মানুষ সিকিউর ফিল করবে যে আমার আজকে বিপদের দিনে রাষ্ট্র আমার পাশে এসে দাঁড়াবে। এইটুকু বলতেছি যাতে এটা যারা নীতি উদ্ধরক, কারণ এটা খুব অসম্ভব কোনো কাজ না। কারণ সরকারের একটা স্ট্রং পজিশনে সরকার আছে, সরকার বিপদের সময় দরকার হলে টাকাও ছাপাইতে পারবে। টাকা ছাপানোটা খুব বেশি ভালো কাজ না, কিন্তু এট এ টাইম গভর্নমেন্ট এজ এ লাস্ট রিসোর্ট কিছু টাকা ছাপাইতে পারবেন, যাতে মানুষ ওই যে কথাটা উনি বলছেন যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ। আমি খুব বিনয়ের সাথে মতিয়া চৌধুরীর কথা মনে করি যে ওনারা যে গতানুগতিক ভাবে যে এগ্রিকালচার সেক্টরকে, বঙ্গবন্ধু কিন্তু এই সম্মানটা আমাদেরকে দিয়ে গেছেন। এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রত্যেকটা গ্রাজুয়েট উনি ফার্স্ট ক্লাস গ্রেডেড অফিসারের সম্মান দিয়ে গেছেন। যেটা এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেক লোক এটা জানেন না, বঙ্গবন্ধু কতটুকু সহনশীল ছিলেন এগ্রিকালচারের প্রতি, সেই ধারাবাহিকতা দিয়ে কিন্তু আজকে দেন এগ্রিকালচার কোথায় চলে আসছে। আজকে ইলেকট্রিসিটিতে সরকারের একটা অভূতপূর্ব একটা মানে উন্নয়ন করছেন, আমরা অনেক দিক দিয়ে করছেন। তারপরেও কোথাও যেন কিছু বিচ্যুতি হয়ে গেছে আর কি। কিছু বেশি মেগা প্রজেক্ট গুলি বোধ আমার মনে হয় সরকারের জন্য আমাদের জন্য সরকারের জন্য একটু কাল হয়ে গেছে। কোথাও কাট করতে হবে, কোথায় রিসোর্সটা লাগালে এই মুহূর্তে কাজে লাগবে, এটা একটু নতুন করে চিন্তা করার ব্যাপার আছে। আমি আমার সীমিত নলেজ দিয়ে এগুলি বলতেছি, এবং আমি বাজেটের স্পেশালিস্ট না, বাট আমি বুঝি যে আমার সংসারে বাজেট করার সময় চিন্তা করতে কতটুকু সেভিংস রাখবো, কতটুকু আমি খরচ করবো। সেখানে আমার মনে হয় সরকার বোধহয় একটু ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছিলেন, আমার যতটুকু বিশ্বাস আর কি। টু মেনি মেগা প্রজেক্ট বোধহয় হাত দিয়ে দিয়েছিলেন এট এ টাইম, এটা আমি আগেও বলছিলাম। এটা হয়তো ওনারা ভালো মনেই করছেন, কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় আর কি। তো কোনোভাবেই না, আমি একটা 5 মিনিট একটা কথা বলে আপনার সামনে আসেন, স্বাস্থ্যখাত কোনোভাবেই সরকারকে এটা বেসরকারি ধরনের দিকে নিতেই হবে। সেখানে সরকারের পাশাপাশি বেসরকারি এন্টারপ্রেনার যদি আসতে পারে, এবং ডাক্তার ফ্রি করে দিতে হবে। ইন্ডিয়া থেকে ডাক্তার আসুক, ব্যাংকক থেকে ডাক্তার, যত 5 বছর লাগবে, তারপরে দেখবেন আমরাই ডাক্তার এক্সপোর্ট করতে পারবো। আমাদের হীনমনা থেকে বেরিয়ে আসতে পারবে, ইন্ডিয়াতে ডাক্তার আসতে পারবে না কেন? কোটি লোক ইন্ডিয়াতে চিকিৎসা করতে যেতেছে, কতগুলি টাকা সেভ হতো আজকে আমাদের। আপনার কিছুদিন আগেও প্লেনে করে কিন্তু ইন্ডিয়া থেকে লোক আসছে আটকা পড়ার পরে, বিলিয়ন্স অফ ডলার কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা খাতে যাচ্ছে। আমার একটা কিন্তু মনে রাখতে হবে, নিজের জীবনটা কিন্তু সবাই মায়া করে। যারা ইন্ডিয়াতে যাচ্ছে তারা কিন্তু মানে মনের সুখে যাচ্ছে না। কিন্তু আমি কিন্তু আমার আর 2-4 বছর যদি আমি বাঁচি, আমি কিন্তু বিদেশে যেতে চাবো না। আমি চাবো আমার চিকিৎসাটা বাংলাদেশে হোক,
আমার 2 বছর আগে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি কার্ডিয়াক ইব্রাহিমে আমার হার্ট অপারেশন হয়েছে আমার, and I was quite happy with the treatment. এই ট্রিটমেন্ট সবার জন্য আসতে হবে। আমি আবারও রিপিট করি, সরকারের ইয়াটা আরেকটু সুন্দরভাবে চিন্তা করতে হবে, যে কারাপশন বিহীন এবং চুমকি আপাতত অনেক কষ্ট করেন, উনারা নিজেরাও বুঝবেন, ওনার পার্টি করেন, চ্যানেলের ভিতরে পয়সা যেতে কোথায় কোথায় কি হয়, এই যে একটু হাত দিতে হবে আর কি, সাধারণ মানুষ পর্যন্ত যদি পৌঁছায়, এবং একটা লং টার্ম প্ল্যানিং যাতে আসে। কারণ এটা কিন্তু আমরা কিন্তু থমকে গেছি, যতই আমরা বলি না কেন, উই আর প্রসিডিং, আমরা খুবই ভালোভাবে আগাচ্ছিলাম। আজকে দেখেন ইন্ডিয়ার সাথে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমি দেখাই, ইন্ডিয়ার হেলথ সেক্টর ভালো বলে তাদের রিকভারিটা ভালো হয়েছে, কিন্তু ইন্ডিয়ার অনেক কিছুতে কিন্তু বাংলাদেশ অনেক কিছু ভালো করছে। বাংলাদেশের অনেক জায়গাতে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে অনেক আগায় ছিল, কিন্তু আজকে হেলথ সেক্টরে আমরা পিছাই গেছি, বিকজ আমরা ওই জায়গাটা হয়তো আমরা নজর দিতে পারি নাই। আজকে ইন্ডিয়ার রিকভারি হয়েছে 50% প্লাস, সারা পৃথিবীতে 50% প্লাস রিকভারি। আজকে বাংলাদেশের রিকভারি যদিও গত 2 দিনে একটু কারেকশন করছে, আমি নিজেও বিশ্বাস করি there's a lot of people been correct, মানে ভালো হয়ে গেছেন ঘরে থেকে। আজকে হয়তো রিকভারি রেট 37% পর্যন্ত আসছে। আর আমাদের গার্মেন্টস সেক্টর নিয়মই আপনাকে বলি, এই সেক্টর অনেক টর্ময়েলের ভিতর দিয়ে যাবে। গার্মেন্টস সেক্টর যে পরিমাণ শক্ত ছিল এটা থাকবে না। গত 10 বছরে গার্মেন্টস সেক্টরের ভিতরে ব্লিডিং হয়েছে, এটা হয়তো আপনারা বাইরের থেকে বুঝেন নাই। হয়তো গার্মেন্টস সেক্টরের কিছু লোকের সহ্য এবং তাদের গাড়ি দেখে হয়তো ভাবতেন গার্মেন্টস সেক্টর খুব ভালো করতেছে, আগামী কয়েক মাসে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমাদের অর্ডার কমে যাচ্ছে। তো এই সবগুলি কিন্তু সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, আমাদের জন্য হবে, সরকারের জন্যই চ্যালেঞ্জ হবে। আপনারা কেউ কিছু মনে করেন, অনেক ইমোশনালি অনেক কথা বলছি। জি ধন্যবাদ এনায়েতুদ্দিন এমডি কায়সার খান স্যারকে। আমরা যদি আবার একটু আপার কাছে যাই, যে আপা এবারে দর্শক আপনারা সবাই জানেন যে এবারের বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা, এবং যেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, যা এনবিআর থেকে আসবে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 48,000 কোটি টাকা। এক্ষেত্রে ঘাটতি বাজেট দেখানো হয়েছে 1,90,000 কোটি টাকা। সেক্ষেত্রে আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু সংসদে ছিলেন এবং এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, তা আমরা কি আশা করতে, যেহেতু করোনার একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো এনবিআর থেকে যে 3,30,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, সেক্ষেত্রে কি করোনার কোন একটা প্রভাব কি এক্ষেত্রে পড়তে পারে কিনা? তাহলে তো এনবিআর এর যে লক্ষ্যমাত্রা সেটাও হয়তো বা পুরোপুরি আদায় হবে না বলে আমরা মনে করি। আসলে আমি প্রথমেই কিন্তু বলেছি, বাজেট যেটা হয়েছে সেটাও কিন্তু অনিশ্চিতের বাজেট। আমি কোনোটাই আমরা কনফার্ম করে বলতে পারছি না, কারণ 3 মাস পরে দেশের সার্বিক পরিস্থিতি কি হবে এই মুহূর্তে কিন্তু আমরা জানি না, 6 মাস পরে কি হবে আমরা জানি না। কাজে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা, তো সেটা আদৌ কতটুকু পাওয়া যাবে সেটা এখন আমরা 100% কিন্তু কনফার্ম হয়ে বলতে পারি না। আর তার কারণে আমাদের এই অনিশ্চয়তার ভিতরে আমাদের অনেক খাত আছে, সেই খাতগুলোর অর্থ হয়তো পরে আবার পরিবর্তন করে সীমিত করতে হতে পারে। আমি এখানে একটা বিষয় বলবো, যে মেগা প্রজেক্টের কথা বলা হয়েছে, যেটা আপনার এনায়েতুদ্দিন সাহেব বললেন যে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। আসলে বাংলাদেশ তো এখন এগিয়ে যাচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পিছনে ফেরার অবস্থা এখন ছিল না, বাংলাদেশ শুধু সামনে এগিয়ে যাবে। আর যার কারণে বড় বড় মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল, এবং সেইগুলোর কাজও কিন্তু এখন কিছুটা ঝেমাতালেই চলছে। তবে পরিস্থিতির উপর নির্ভর করবে যে আমরা এই মেগা প্রজেক্টগুলো কাজগুলো কি দ্রুত শেষ করব, নাকি আমরা সেই খাতের অর্থ আমরা পরবর্তীতে নিয়ে এসে আমরা অন্য ক্ষেত্রে ব্যয় করব। কারণ মানুষকে বাঁচাতে হলে তখন তো মেগা প্রজেক্ট নিয়ে কেউ নিশ্চয়ই বসে থাকবে না। সেই চিন্তাগুলো নিশ্চয়ই আমাদের সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আছে, এবং তিনি সেই চিন্তার মধ্য দিয়ে কাজ করবেন। আরেকটি বিষয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন এবং সবাইকে বারবার বোঝাচ্ছেন, সেটা হলো কি কৃষি ক্ষেত্র। সবাইকে বলছে তোমরা ফিরে যাও তোমাদের সেই বাবারা যেই কাজ করতেন সেই জায়গায়। অর্থাৎ বাংলাদেশ হলো গিয়ে এমন একটি দেশ, আমরা সোনার বাংলা বলি, আর এই সোনার বাংলা বলার পিছনে মূল কারণই হলো আমাদের মাটি হলো গিয়ে সত্যি সোনার খনি, যেখানে আমরা ইচ্ছা করলেই আমরা বৃক্ষরোপণ করে আমরা আমাদের নিজেদের যে নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করে আমরা
দেশের এবং দেশের বাইরেও আমরা রপ্তানি করতে পারি, যেটার প্রমাণ ইতিমধ্যে ধানের বিভিন্ন ভ্যারাইটির জন্য আমরা এখন দেখেন ধান আজকে আমাদের কত উৎপন্ন হচ্ছে বাংলাদেশে। তো সেই জন্য আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের অনেক অনেক গুরুত্ব দিতে হবে, এবং প্রযুক্তি কিন্তু সত্য কথা বলতে কৃষিক্ষেত্রে কিন্তু অনেক প্রণোদনা দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে, এখনো অনেক অনেক ভর্তুকি দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এখন প্রযুক্তি কৃষিক্ষেত্রে নিয়ে আসার দরকার, মেশিনারিজ সেইভাবে নিয়ে আসার দরকার যাতে দ্রুততার সাথে দুর্যোগের সময়, অনেক সময় বন্যা হচ্ছে, খরা হচ্ছে, তাড়াতাড়ি করে ফসল উঠাতে হয়, শস্য কিভাবে উৎপন্ন করতে হবে, কিভাবে তুলতে হবে, এই জায়গাগুলোতে সরকারকে আরো বেশি অর্থ ব্যয় করবে এবং কাজ করতে হবে। পরবর্তীতে আমি আশা করি যে এই সিদ্ধান্তগুলো আমাদের নিবেন। আরেকটি বিষয় আমি বলবো, যে প্রসঙ্গটি এসেছিল, প্রাইভেট যারা ব্যবসায়ী, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিল কলকারখানা করেন, তাদেরকে দেখা যায়নি যে স্বাস্থ্য ক্ষেত্রে বড় বড় হসপিটাল তৈরি করা এই ব্যাপারে ইন্টারেস্টেড। তবে হ্যাঁ, বাংলাদেশে প্রচুর ছোট ছোট আপনার হসপিটাল ছোট ছোট তৈরি হয়েছিল, কিন্তু এই করোনা যুদ্ধের সময় তাদের সব হসপিটালগুলো লক করে রেখে দেওয়া হয়েছে, না তারা ওখানে কোনো চিকিৎসা দিচ্ছে সাধারণ মানুষের, না কোনো করোনা রোগী। আমার কাছে মনে হচ্ছে সরকারের উচিত হবে যে এই সব প্রাইভেট হসপিটালগুলো কোনো কাজেই লাগছে না এই দুঃসময়ে, সেইগুলোকে সরকার নিজের আওতায় কিভাবে নিয়ে আসবে এরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানুষ মরে যাবে আর তারা তাদের ব্যবসা সব বন্ধ করে রেখে দিবে, এটা হতে পারে না, এই জায়গায়ও করা উচিত। আর পাশাপাশি হ্যাঁ, যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্টারেস্টেড থাকে যে স্বাস্থ্য খাতে তারা খরচ করবে, তারা বড় বড় হসপিটাল তৈরি করবে বা এরকম করবে, প্রত্যেকটা জেলা ভিত্তিক অনেক জায়গা আছে, আমি নিজেও বলবো যে আমার এলাকায় জায়গা আছে, কেউ যদি উৎসাহী থাকেন আমার কাছে আসেন, আমি তাকে সহযোগিতা করব, নিজের এলাকায় বড় একটা হসপিটাল হোক, আমরা দেখি সেখানে মানুষকে স্বাস্থ্য সেবা দিব। আমরা জনপ্রতিনিধি হিসেবে, আমি তো আজকে চারবার জনপ্রতিনিধি হয়েছি আমার এলাকার, সেইখানে আমি একটা জিনিস আমি সবসময় হতাশ হয়েছি এবং বারবার একটা কথা বলেছি যে যখন কোনো রুগী আমার কাছে আসে, যেমন ক্যান্সার পেশেন্ট, যেমন ডায়ালিসিস করবে এরকম একটা পেশেন্ট, কিংবা আইসিইউ এর দরকার, সে অনেক খরচ, সেখানে পাচ্ছি না, তো এই ধরনের, যেমন থ্যালাসমিয়া রুগী, তার ব্লাড দিতে হয়, এই ধরনের অনেক পেশেন্ট আছে, যখন তারা আসে তখন কিন্তু আমরা খুবই হতাশ হয়ে যাই, আমি কতটুক টাকা দিব, কতটুক সাহায্য করব, কুলাতে পারি না। একসময় দেখা যায় যে সেই রোগীটি মারা গেল, খবরটা পাই, মনে খুব খারাপ লাগে যে আমি তো তাকে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি টাকা হয়তো খরচ লাগে, আমি ব্যক্তিগতভাবে কেমন করে দিব যদি হসপিটাল থেকে সেই সহযোগিতাগুলো না আসে। কাজে এখানে আমাদের গরিবের জন্য ইন্স্যুরেন্সে করে বা যেমনি হোক তাদের চিকিৎসার জন্য স্পেশাল একটা ব্যবস্থা গ্রহণ নিশ্চয়ই সরকার করবে বলে আমি মনে করবি। আমাদেরও বাজেটে বক্তব্য দিতে হবে, সবাই বক্তব্য দিবেন, আমরা যেগুলো শুনবো, আশা করি যে কোনো একটা সমস্যা আসলেই কিন্তু মানুষ তার ভুল, মানুষ তার সমস্যাগুলোকে উপলব্ধি করতে পারে। আজকে করোনার কারণে কিন্তু আমরা স্বাস্থ্য সেক্টরে যে আমাদের আরো অনেক কিছু করার আছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি, সবকিছু তো অস্বীকার করলে হবে না, এটা আমাদের বুঝতেও হবে। তো এই করোনা কিন্তু আমাদের এটা বুঝিয়ে দিচ্ছে যে না, আমাদের স্বাস্থ্য সেক্টরে আমাদের অনেক কিছু করার আছে, তো সেই জায়গাগুলো এখন আর বসে থাকার সময় নেই, আমাদের সেই কাজগুলো করবো। স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো থাকলে পরিবার ভালো থাকবে, নিজে ভালো থাকবো, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আরেকটা বিষয় কিন্তু আমি যুক্ত করবো এখানটায়, সেটা হলো গিয়ে আপনার রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা হলো গিয়ে নারীদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি জনবহুল দেশ, প্রতি বছর আমাদের জনসংখ্যার সাথে 10 লক্ষ শিশু কিন্তু নতুন যুক্ত হয়, জন্ম হয়। এবার কিন্তু আমাদের মনে হচ্ছে 10 লক্ষ নয়, 20 লক্ষ শিশুর জন্ম হবে, এবং এই শিশুগুলো যেন সুস্থ হয়ে জন্মগ্রহণ করে, মা যেন সুস্থ থাকে, সেই জায়গাটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে সেই জায়গায় লক্ষ্য রাখার দরকার। তো আমাদের যে থোক বরাদ্দটি দিয়েছেন সরকার 10,000 কোটি টাকা, সেই জায়গায় আমি বাজেট বক্তব্যে পার্লামেন্টে এই বিষয়ে বলবো যে সেখানে আমাদের মাদের জন্য, যারা সন্তান সম্ভাবা মা এবং কিশোরী, যারা কিশোরী, যাদেরকে বাল্যবিয়ে দিয়ে দেওয়া, বাল্যবিয়ে আমরা কমিয়ে আনছিলাম, এখন বাল্যবিয়ে আবার শুরু হয়ে যাবে, কারণ ঘরে বসে থাকবে আর বলবে খামাখাই কি দরকার, বিয়ে দিয়ে দেই। তো এই মেয়েগুলোর জন্য কিছু একটা করার চিন্তা, প্ল্যানিং, তাদেরকে ছোট ছোট ট্রেনিং দেওয়া, যেমন মাস্ক বানাচ্ছে,
তার থেকে মাস্ক বানানোর ট্রেনিং যদি আমরা দিতে পারি। আমরা কিন্তু আগে অনেক ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছি আমরা মেয়েদেরকে। তো সব প্রশিক্ষণ এখন হয়তো তারা কাজে না লাগাতে পারলেও কিছু কিছু প্রশিক্ষণ দিয়ে তারা ব্যবসাও করতে পারবে, কাজও করতে পারবে, নিজেকে সেট করতে পারবে, পরিবারকে। তো এই জিনিসগুলো আমরা আমি নিজেও বাজেটে উপস্থাপন করব। আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং যদিও করতে পারছি না, আমি স্পেশাল ভাবে করার ইচ্ছা আছে। আশা রাখি যে এই জায়গাগুলোতে মানে প্রতিটি লেভেলের মানুষ, কিশোর কিশোরী, শিশু, নারী, সবার কথা চিন্তাই করতে হবে। চিন্তাটা যদিও সরকারের আমরা মনে করি, কিন্তু যখন যুদ্ধ হয়, এটাকে একটা যুদ্ধই বলবো, যখন সবার জন্যই হুমকি আসে, তখন শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলে তো হবে না, বা সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবাই নিজের নিজের ক্ষমতা, নিজের নিজের বুদ্ধি প্রয়োগ করে যে যার যা আছে তাই নিয়েই কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপা। আপা আপনি যথার্থই বলেছেন। আসলে করোনা একটি এখন এমন একটি যুদ্ধ যেখানে আমাদের সবার শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে আমাদের হবে না, সবার সবার জায়গা থেকেই সবাইকে কাজ করতে হবে। আমরা একটু রিজভী নওয়াজ ভাইয়ের কাছে যাব, তার আগে আমি কিছু দর্শকদের একটা সেকেন্ড জাস্ট আপা, আমি কোয়াইট ইমপ্রেস, আপনি প্রতিটা পয়েন্ট আপনি টাচ করে গেছেন। আই ফেল ভেরি গুড ইন মাই হার্ট যে এই জিনিসগুলি যদি থাকে, আমার বিশ্বাস আমরা সবাই মিলে এটা থেকে উঠে আসতে পারবো। জি জি, ধন্যবাদ। আমরা এবার রিজভী নওয়াজ ভাইয়ের কাছে যাব, তার আগে দর্শকের কিছু কমেন্টস আমরা পড়ে নিব। তার আগে দর্শক আপনাদেরকে বলে নেই, আপনারা দেখছেন দ্বীপহর.com ফেসবুক পেজের মাধ্যমে আজকের ফেসবুক লাইভটি, এবং আজকের বিষয়বস্তু হচ্ছে করোনাকালে বাজেট, ব্যবসায়ী এবং সাধারণের প্রত্যাশা। তো আপনারা বেশি বেশি আমাদের পেজটি লাইক করুন এবং শেয়ার করুন, তাতে যারা এখন দেখতে পাচ্ছে না তারাও দেখতে পাবে। হোসনে আরা সিদ্দিকী জলি বলেছেন ধন্যবাদ মেয়েরা আফরোজ চুমকি আপা। এদিকে আরেকজন সোহেল সৌদ, উনিও ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। আল মামুন নামে একজন প্রশ্ন করেছেন করোনা কালে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো যাবে কিনা। আমরা সেক্ষেত্রে যাব। এবং আরেকজন প্রশ্ন করেছেন যে যদি আল মামুন নামে আরেকটি প্রশ্ন করেছেন যে মাজারুল ইসলাম মাসুম ভাই এবং এনায়েতুদ্দিন কায়সার স্যারকে, যে যদি সরকারের সহযোগিতা পান দেশে হাসপাতাল নির্মাণে আপনারা এগিয়ে আসবেন কিনা। আমরা সেই প্রসঙ্গে যাব। এখন আমরা একটু রিজভী নওয়াজ ভাইয়ের কাছে যাই। রিজভী নওয়াজ ভাই, আপনি তো যেহেতু একজন গণমাধ্যম কর্মী, আপনি সব ধরনের একজন রাজনীতিবিদ বলেন বা সাধারণ মানুষের কাছে আপনার সবসময় যেতে হয়। তো আপনার কাছে আমরা একটা বিষয়ে আসবো যে এবারের বাজেটে বিমানের টিকিট এবং ব্যাংক খাতে আবগারি শুল্ককে বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা 10 লাখ টাকার বেশি ব্যাংকে জমা রাখবে তাদের শুল্ক 2,500 থেকে বাড়িয়ে 3,000 করা হয়েছে, বা 1 কোটির বেশি যারা রাখবে 12,000 থেকে বাড়িয়ে 15,000 করা হয়েছে। এছাড়া যেটা সরাসরি আমাদের একটা জিনিস বলা যায় যে হয়তো এই বাজেটের প্রত্যেকটা সেক্টরে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে একটি সেক্টরের কথা আমরা বলতে পারি, যেটা হচ্ছে মোবাইল পরিষেবা বা ইন্টারনেট, যেখানে 5% সম্পূর্ণ শুল্ক বাড়ানো হয়েছে, যার মাধ্যমে এখন থেকে আগে যেটা 27.5% ছিল তা 33.25% হয়েছে। যার ফলে একজন গ্রাহক যদি 100 টাকা রিচার্জ করে তাহলে তাকে সে শুধুমাত্র 75.5 টাকা পর্যন্ত খরচ করতে পারবে, বাকি টাকা শুল্ক হিসেবে কর্তন করা হবে। সেক্ষেত্রে রিজভী ভাই, আপনার কি মতামত যে বর্তমান যে বাজেট সেটি কি সরাসরি সাধারণ যে ভোক্তা বা সাধারণ যে মানুষ তাদের ক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণ করা কি সম্ভব বলে আপনি মনে করেন? ধন্যবাদ রকি। আমি এই আপনার প্রশ্নের উত্তরগুলো আমি জ্ঞানে যতটুকু কুলায় আমি দিব। তার আগে আমি মেহের আফরোজ চুমকি আপার একটি পয়েন্ট থেকে শুরু করতে চাই। আর আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা ভালো খবর দিয়ে শুরু করব। আমি খানিক আগে বিবিসি বাংলার একটি খবর দেখলাম যে করোনা ভাইরাসের জীবন রক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসন, এটি জাস্ট 35 মিনিট আগে এই নিউজটি দিয়েছে, বা বিবিসি বাংলার একটি খবর। হ্যাঁ, এটি বিজ্ঞানীরা বলছেন যে এই ওষুধটি সহজলভ্য এবং এটি করোনা ভাইরাস গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করে। অনলাইনে আছে। তো আমি চুমকি আপা যেটা বলছিলেন যে প্রাইভেট হসপিটালগুলো, ছোট ছোট হসপিটাল, তারা ট্রিটমেন্ট দিচ্ছে না।
আমি বিনীতভাবে আপনার কাছে জানতে চাই, মার্চে প্রথম শনাক্ত হলো করোনা পেশেন্ট বাংলাদেশে। মার্চ মাসেই স্কয়ার, অ্যাপোলো, এখন এভার কেয়ার নাম দিয়েছে, বা ইউনাইটেড, এই মানের বাংলাদেশে যে হসপিটালগুলো আছে, এরকম অনেকগুলো হসপিটাল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটা চিঠি পাঠিয়েছিল যে তারা তাদের এই যে বায়োসেফটি ল্যাব আছে এবং যে মেশিনটা আছে তাদেরকে পরীক্ষা করে অনুমতি দেওয়া হোক, তারা যাতে করোনা টেস্টগুলো করতে পারে। সেই অনুমতি সরকার দিল, স্বাস্থ্য অধিদপ্তর দিল কতদিন পর? প্রায় 2.5 মাস পর। তাও প্রথমে দিল কি যে তাদের ইনপেশেন্টদেরকে শুধু টেস্ট করা যাবে, তারপরে সবার জন্য ওপেন করলো। এরপর আস্তে আস্তে আরো অনেকগুলো হসপিটালকে অ্যালাউ করলো। এই যে দেখেন কোঅর্ডিনেশনের যে চরম অভাব, আপনি প্রথমেই কেন বেসরকারি হসপিটালগুলোকে আস্থায় নিলেন না? আপনি আজকে বলছেন যে বেসরকারি হসপিটাল তারা খালি ব্যবসার কথা চিন্তা করে। আমার মনে হয় যে আপনি এটা তাদের প্রতি ন্যায় বিচার করছেন না। তাদেরকে তো আপনারা অনুমতি দেন নাই। ল্যাব এইডের মালিকের সঙ্গে আমি কয়েক দফায় কথা বলেছি, তারা বারবার বলছে যে আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে, আপনারা আমাদের ইউজ করেন। সরকার কেন জানি না, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা সবাই জানি এটা, আপনি মাননীয় সংসদ সদস্য আপনিও জানেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং যিনি ডিজি ছিলেন, এই তিনজনের যে ইগো সমস্যা আমি বলবো, এটা আমাদেরকে খুব ভোগাইছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আসলে তার প্রতি কৃতজ্ঞ যে উনি এটাকে কিছুটা হলো সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে শেষ পর্যন্ত আমরা কিছু টেস্ট করার সুযোগ পাচ্ছি। আর এই যে করোনাকালের বাজেট, মাননীয় অর্থমন্ত্রী, আমি ওনাকে অভিনন্দন জানাই। এরকম একটা সিচুয়েশনে যে বাজেট দেয়া যাবে সবকিছু ঠিকঠাক মতো, এটাই একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে উনি আউট অফ দ্য ওয়েতে গিয়ে স্বাস্থ্য খাতে এবার যেটা আপনারা সবাই বলেছেন 10,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে। বাজেটের প্রায় 7% প্লাস বরাদ্দ, আর জিডিপির ফর দ্য ফার্স্ট টাইম যেটা হচ্ছে আপনার 1% উপরে গেছে। তো সবকিছু মিলিয়ে এই বাজেটটা আমাদের এখানে শ্রদ্ধেয় এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খান উনি বলেছেন, উনি ব্যবসায়ী, উনি যথার্থই বলেছেন যে গার্মেন্টস, আসলে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এরই মধ্যে, এবং সামনে আসলেই দুর্দিন। আমার পরিবারেও, আমার শ্বশুর বাড়ির লোকজন ওনাদের গার্মেন্টস ব্যবসা আছে, আমি নিজেও জানি গার্মেন্টস খাতে খুবই সামনে। যেমন ধরেন একটা বায়ার ডেভেনহাম ইউকে, তো তারা দেউলিয়া ঘোষণা করছে। আমি জানি যে ওনাদের প্রায় $18 লাখ, এখন এই টাকাটা তারা পাবে কিনা বা কবে পাবে জানে না। তো আসলে সামনে আমাদের পোশাক খাতে খুব খারাপ অবস্থা। তারপর আবার একটা ইস্যু আপনাকে একটু বলি, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে মাদের জন্য, সন্তান সম্ভব যে মা, তাদের জন্য বা আমাদের যে মেয়েরা আছে যারা চাকরি হারাচ্ছে গার্মেন্টস থেকে, তাদের জন্য যদি ছোট ছোট ট্রেনিং প্রোগ্রাম করা যায় এটা খুব ভালো হবে। আর আপনি রকি আমাকে যে ইস্যুগুলো বলেছেন, একটা তো আবগারি শুল্ক যেটা বসানো হয়েছে আপনার সঞ্চয় হিসাবে 10 লাখ টাকা থেকে, এবং এটা আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী এটা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেবেন, কারণ এটা যেহেতু সাধারণ মানুষের উপর ইম্প্যাক্ট। আর ইন্টারনেটের এবং মোবাইলের কথা বলার খরচ বৃদ্ধির যে ইস্যুটা, এটাও আমার মনে হয় যে এটা প্রত্যাহার হয়ে যাবে শেষ পর্যন্ত। যদিও বাজেটের তো সংবাদ সম্মেলন শুক্রবার, সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর চেয়ারম্যান ছিলেন আবু হেনা মোহাম্মদ, আমি সরি নামটা ভুলে যাচ্ছি, এনবিআর চেয়ারম্যান সাহেব, উনি বলেছেন যে 5 টাকা বেড়েছে 100 টাকায়, মানে 1 টাকায় 5 পয়সা। কিন্তু সেই 5 টাকাও আসলে আমাদের অনেকের জন্য অনেক। আর যেহেতু এই সময় অনলাইনে ক্লাস হচ্ছে স্টুডেন্টদের জন্য বিশেষ করে, সেই বিবেচনায় মেহেরা ফিরোজ আপা আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি আপনার বক্তৃতা ইস্যুটা নিয়ে আসবেন, যেটা সরাসরি জনমানুষের সাথে সম্পৃক্ত, যাতে সরকার এটা প্রত্যাহার করে নেয়। এটা ইজ ভেরি টাইনি মানি, এখান থেকে এমন কোনো ট্যাক্স আসবে তা না। তো এটা যেহেতু এটা জনবান্ধব সরকার, আমি মনে করি যে এটা প্রত্যাহার করে নেওয়া হবে। আর আরেকটা ইস্যু আমি বলি, এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার, আপনি বলেছেন আয় অনেক অ্যাম্বিশিয়াস সরকার, হয়তো আপনি ভাবছেন, আমার কাছে মনে হয় যে অর্থমন্ত্রীর কাছে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না। যে কথা বলি এই বাজেট হচ্ছে মানে সরকার সবসময় আগে আয় কোথা থেকে হবে সেইটা বিবেচনা করে তারপরে ব্যয় করার চিন্তা করে, যেটা আমি আপনিও করে থাকি।
কিন্তু এইবার প্রথম অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে আগে ব্যয়ের কথা চিন্তা করেছেন উনি, তারপরে আয় কোত্থেকে আসবে সেটা আগে চিন্তা করলে আপনি মানুষের হাতে টাকা দিতে পারতেন না, আপনি মানুষকে খাবার দিতে পারতেন না। আপনি এই যে প্রায় 1.1 লাখ কোটি টাকার যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, বড় ব্যবসায়ীদের ওয়ার্কিং ক্যাপিটাল বলেন, এবং তৈরি পোশাক শিল্পে যে 5,000 কোটি টাকা দেওয়া হলো, এই টাকা আপনি কোত্থেকে দিতেন যদি আপনি আয়ের চিন্তা আগে করতেন? সো ওইটা আমার মনে হয় বড় ইস্যু হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা সবাই বলেছেন স্বাস্থ্য খাতে বরাদ্দটা আসলে খুব বড় ইস্যু না, কারণ আমাদের দেশে যেটা আমরা দেখছি যে এই করোনার প্রেক্ষাপটেও স্বাস্থ্য মন্ত্রণালয় যা টাকা চেয়েছিল সব টাকাই কিন্তু ওনাদেরকে দেয়া হলো। তারপরে ওনারা কি করলেন? আমার কাছে মনে হয় যে মানুষের মনে আস্থার খুব অভাব। চমকি আবার স্বীকার করবেন এই সময়ে আপনি নিজে, আপনার বাবা একজন নাম স্বনামখ্যাত রাজনীতিবিদ ছিলেন, আপনি 4 বারের সংসদ সদস্য, আপনি নিজেও কিন্তু জানেন না আজকে আপনার টেস্ট করতে চাইলে আপনি কালকে করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনার কাছে নিশ্চয়ই অসংখ্য তদবির আসে টেস্ট করার জন্য করোনার। এই যে মানুষের মনে আস্থা নাই যে আমি টেস্ট করতে পারবো, আমি হসপিটালে গেলে আমার চিকিৎসা হবে, এই আস্থাটা ফিরায় আনাটা খুব জরুরি। নাগরিকদের মনে এই আস্থা থাকবে না কেন একটা সরকারের প্রতি, যে সরকারের এত জনপ্রিয়তা আপনারা বলছেন, তাহলে এইটুক ট্রাস্ট কেন মানুষের মধ্যে থাকবে না যে আমি হসপিটালে গেলে আমার চিকিৎসাটা হবে? এই ভরসা যদি আপনারা না ফিরায় নিয়ে আসতে পারেন, এটা বড় ক্ষতি এর বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের। জি জি, ধন্যবাদ রিজভী নওয়াজ ভাইকে। তো আমরা এক্ষেত্রে আমরা যদি একটু আপার কাছে আবার একটু যাই, আপার কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন। একজন প্রশ্ন করেছিলেন যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেক্ষেত্রে স্বাস্থ্য খাতে নতুন করে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো যাবে কিনা। সে আসলে স্বাস্থ্য খাতে এখন যে অবস্থা সেটা ঢেলে সাজানোর কথা বলতে গেলে হয়তো বা দীর্ঘ সময়ের পথ পরিক্রমার ব্যাপার। সেক্ষেত্রে আপার মতামত আমরা জানবো, এবং আপার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে আমরা তো করোনার পরিস্থিতিতে বিভিন্ন খাত নিয়েই কথা বললাম, তো ওভারঅল বাজেটের ক্ষেত্রে যদি আমরা বলতে পারি, এই ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অনেক বিশাল একটি বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় শিক্ষা খাতে 66,400 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আপার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, বাজেটে বা জনপ্রশাসন খাতে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু বাজেটে একটি বিষয়ে চলে এসেছে যেটি হচ্ছে কালো টাকা সাদা করার যে বিষয়টি। সেক্ষেত্রে প্রায় ওরা কালো টাকা সাদা করার জন্য প্রায় 10% হারে শুল্ক দিয়ে তারা যে কোনো ধরনের অর্থকে তারা শেয়ার মার্কেট অথবা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে। এক্ষেত্রে আমরা যদি একটু পরিসংখ্যানের কথা চিন্তা করি যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকবারই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে ধরতে গেলে 16,000 কোটি টাকার মতো এসেছে, কিন্তু সেটা বাস্তবিক অর্থে অপ্রতুল। সেক্ষেত্রে কালো টাকা সাদা করা যে বিষয়টা এবারে বাজেটেও দেওয়া হয়েছে, সেটা কি কোনোভাবে দুর্নীতিকে যারা দুর্নীতি করছে বা কালো টাকা সংগ্রহ করছে তাদেরকে কোনোভাবে উৎসাহিত করা হয় কিনা, বা এক্ষেত্রে আপার মতামত যদি জানি। আচ্ছা, ঠিক আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আপনি করে ফেলেছেন। আমি প্রথমে রিজভী সাহেব যে একটা বিষয় বলেছে যে প্রাইভেট হসপিটালের সংক্রান্ত ব্যাপারে, আপনি যেই হসপিটালগুলোর নাম বলেছেন সেগুলো কিন্তু ছোট ছোট না, আমি কিন্তু ছোট ছোট যে হসপিটালগুলো সেগুলোর কথা বলেছি। এগুলো বাংলাদেশের খুবই রিনাউন্ড হসপিটাল এবং আমলাতান্ত্রিক অনেক জটিলতা আছে, এটা আপনিও বলবেন, আমিও স্বীকার করব। এখন পর্যন্ত এই সমাধানগুলা বাংলাদেশে পুরোপুরি হয়নি। তবে আমি ছোট ছোট হসপিটালগুলোর কথা বলছি, যে উপজেলা ভিত্তিক বিভিন্ন ধরনের হসপিটাল আছে, প্রতিটি উপজেলায় আছে, কিন্তু সেই উপজেলা পর্যায়ের এই হসপিটালগুলো বন্ধ হয়ে আছে, সেই জায়গাগুলোতে আমি বলেছি। দ্বিতীয়ত হলো গিয়ে শিক্ষাক্ষেত্রে সবসময় গুরুত্ব দিতে হবে, শিক্ষাকে গুরুত্ব না দিয়ে কোনো উপায়ই নাই। তো শিক্ষার জন্য যে বরাদ্দটি দেওয়া হয়েছে সেটা যৌক্তিকতা আছে, সেভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, সেটা আছে। পাশাপাশি আপনারা যেটা বলেছেন কালো টাকা সাদা করার বিষয়ে, এটা কিন্তু প্রতিবারই কালো টাকা সাদা হচ্ছে এবং প্রতিবারই বলা হচ্ছে যে এটা যেন আর দ্বিতীয়বার না হয়। তবে এবার যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কালো টাকা সাদা করাটার একটা যৌক্তিকতা আছে। কালো টাকা যদি ঘরের মধ্যে পড়ে না থেকে সেই টাকাটা যদি বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, তাহলে অন্তত এই সরকারের
কিছু কাজ হয়, যেমন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে হাউজিং এর ক্ষেত্রে যদি তারা এই টাকাটাকে ইনভেস্ট করে, তো হাউজিং গুলো সব কার্যক্রমগুলো স্থবির হয়ে আছে, শ্রমিকরা কাজ পাচ্ছে না, অন্তত শ্রমিকরা কাজকর্ম করে বেঁচে থাকবে। বেঁচে থাকার জন্য এই টাকাগুলো পড়ে না থেকে টাকাগুলোর জন্য কাজে লাগানো হয়। পাশাপাশি ব্যাংকে যেই টাকা আছে সেটাও বলা হয়েছে যে ব্যাংকে টাকা যাদের বেশি থাকবে, কোটি টাকার উপরে থাকবে, তাদেরও সেইখানে একটা বড় রকমের ট্যাক্স ধরা হবে। মানে অর্থাৎ সরকার চাচ্ছে টাকা কাজ হোক, টাকাটা ঘূর্ণমান থাকুক, টাকাটা যেন অলসভাবে পড়ে না থাকে। এই যৌক্তিকতার জন্যই এবার এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তবে এবারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটা যুক্তি আছে বলে আমি মনে করি। আগে ছিল কিনা সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না। আর সব কথা শেষ কথা হলো গিয়ে আপনার এই সমস্ত কিছুই বাজেটটাই, আমি প্রথমেই বলেছি এই বাজেটটা আসলে সম্পূর্ণই একটা অনিশ্চয়তার বাজেট। এই বাজেটটা সম্পূর্ণই আমাদের মানবিকতার দিকে চিন্তা করে বাজেটটা করা হয়েছে। এই বাজেটটা সম্পূর্ণই আমাদের মানুষের বেঁচে থাকার চিন্তাটার দিকে দৃষ্টি দিয়েই করা হয়েছে। কাজে বাজেট নিয়ে আমার মনে হয় চিন্তা করার সময় এখনো আসেনি, কথা বলার সময় হয়তো আরো 3 মাস পরে বোঝা যাবে যে আসলে এই বাজেটটা দিয়ে কাজ হচ্ছে কি হচ্ছে না। কারণ সময় আমাদের, যেমন এই মাত্রই আমাদেরকে এই বিষয়ে বললেন বিবিসি বাংলায় একটা নিউজ শুনেছেন। নিউজ কিন্তু আমরা প্রায় পাচ্ছি, ভালো ভালো নিউজ, কিন্তু বাস্তবতা হলো এটা আসলে ইমপ্লিমেন্ট কবে হবে, কোনটা হবে, তা কিন্তু কেউই আমরা বলতে পারি না। এখনো আমাদের এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার মতো কোনো ভ্যাকসিন এখনো উদ্ভাবন হয়নি, এবং এখনো যা কিছু চিকিৎসা হচ্ছে অনুমান ভিত্তিক চিকিৎসা হচ্ছে। আর মানুষের যে সরকারের উপর আস্থা নেই এই কথাটা একেবারে 100%ও বলা যাবে না। আবার পাশাপাশি যখন মানুষ দুর্যোগে পড়ে তখন কিন্তু আরেকটা অনিশ্চিত আকস্মিক দুর্যোগে পড়লে তো মানুষ আসলেই মানে দিক দিশা হারিয়ে ফেলে। আমাদের উন্নত দেশ আমেরিকা, ইউরোপের মতন দেশ যদি তারা মানে কি করবে দিশেহারা হয়ে যায়, বাংলাদেশের তো এরকম এত জনবহুল একটা দেশ, যারা আর একটা সমস্যা আছে আমাদের, আমরা জনগণরা সমালোচনায় ওস্তাদ, কিন্তু নিজেরা ভুল করছি এইটা একবারও বুঝি না। নিজেরা ডিসিপ্লিন মানতে চাই না, নিজেরা কথা শুনতে চাই না। এই জায়গাগুলোতে নিজেরা যদি নিজেদের সেফটির বিষয়গুলোকে আরো চিন্তা করতাম, আমাদের মনে হয় এইভাবে এই সমস্যাগুলো হতো না। কিন্তু আমরা সবকিছু সরকারের হাতে চাপিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। হ্যাঁ, একটা হতাশা আছেই যে আল্লাহ জানে হসপিটালে গেলে চিকিৎসা পাই কিনা। সত্য কথা, আমাদের বাংলাদেশে সেই পরিমাণ হসপিটাল নেই, তা নাহলে আমরা বিদেশের দিকে যাই কেন? আমাদের দেশে সেই পরিমাণ গরিবের চিকিৎসার সুযোগ এখনো হয়নি। তবে হ্যাঁ, যখন কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো আরম্ভ হলো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রথম প্রধানমন্ত্রী হয়েই কিন্তু গরিবের কথা ভেবেছেন, স্বাস্থ্যকে ভেবেছেন, আর ভেবেই 96 তিনি কমিউনিটি হেলথ ক্লিনিকটা শুরু করে দিলেন সারা বাংলাদেশে। আমাদের দুর্ভাগ্য 7 বছর এই কমিউনিটি হেলথ ক্লিনিক সম্পূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে গেল 2001 থেকে। আমাদের সরকারও চলে গেল, কাজও বন্ধ। আবার নতুন করে সেই কমিউনিটি হেলথ ক্লিনিকের কার্যক্রম শুরু হলো, এখন সারা বাংলাদেশে এটার কাজ চলছে। আমাদের নার্সের সংখ্যা খুবই নগণ্য, কোনো ট্রেনিং নেই। এই নার্সের সংখ্যা বৃদ্ধি হয়েছে, নার্স প্রফেশনটাকে মানুষ ভালো দৃষ্টিতে দেখতো না। এখন এই নার্সদেরকে আমাদের তাদের যেই অবস্থান আছে সেখান থেকে তাদেরকে সম্মানের জায়গায় নিয়ে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং গ্রেড বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মিডওয়াইফদের এখন প্রশিক্ষণ হচ্ছে, তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। এগুলো তো একেবারেই ছিল না, দীর্ঘদিন ছিল না। তো রাতারাতি পরিবর্তন আনাটাও আসলে খুব কঠিন, কিন্তু এই চিন্তাগুলো আমাদের মাথায় আছে এবং আরম্ভ হয়েও গেছিল। বাট এত তাড়াতাড়ি যে বিপদ এসে মাথার উপর চাপবে এটা তো আমরা বুঝতে পারিনি, যার কারণে আমরা প্রস্তুত হওয়ার আগেই বিপদটা চলে এসেছে। এটাই হলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। জি ধন্যবাদ। আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের অতিথিদের কাছে সবার কাছে রকি আমি একটু আপার একটা ইস্যু আমি কিন্তু বলি নাই যে সরকারের প্রতি আস্থা নেই, আমি সেটা বলি না। আমি বলেছি আমাদের চিকিৎসা ব্যবস্থা এরকম পর্যায়ে আমরা আছে, সমস্যা আছে। প্রতি বছর কম দিচ্ছে না, সরকার তো প্রতি বছর অনেক টাকা দিচ্ছে। টাকাগুলো কিভাবে খরচ হয়, এই যে সম্মানিত ব্যবসায়ী নাইদুদ্দিন মোহাম্মদ কায়সার খান বলেছেন, উনিও কিন্তু বলেছেন, আপনিও বলেছেন দুর্নীতির কথা।
একটা পর্দা কিনতে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, হসপিটালের পর্দা। একটা মেশিন কিনতে আমি বাজেটের আগে আপা এবারও যে প্রাক বাজেট স্টোরি রিপোর্ট করার ক্ষেত্রে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আবহাওয়া রুফুল হক স্যার, ওনার ইন্টারভিউ করলাম। উনি বললেন যে রিজভি আমি চেষ্টা করেছিলাম কেনাকাটায় দুর্নীতি কমাতে, আমি পারি না, ব্যর্থ হয়েছি। কারণ রাতারাতি সম্ভব হয়ে উঠছে না। জি, উনি বলেছেন যে আমি একটা প্রোডাক্ট কিনবো, মনে করেন সনি কোম্পানির কাছ থেকে সরাসরি আমি কিনতে কোনোদিন পারি নাই। এর মাঝখানে অনেক XYZ চলে আসে। এই XYZ কে যতদিন আমরা ভাগাতে না পারবো ততদিন দুর্নীতি সম্ভব হবে না কমানো। তো আমার আবার ট্রাস্টের অভাব আমি সরকারের প্রতি বলি নাই, আমি বলেছি ট্রাস্ট হচ্ছে এই যে আমি হসপিটালে যাব, বেড পাবো না, ট্রিটমেন্ট পাবো না, আমাকে হসপিটালে ঢুকতেই দেওয়া হবে না, এই ট্রাস্ট এইখানে। না না, বুঝতে পারি। আসলে আমাদের আমি বলেছি আমার কথাতে যে আসলে যতটা সংখ্যা দরকার আমার হসপিটালের স্বাস্থ্যসেবা দেওয়ার নেই, এটা তো আমি স্বীকারই করেছি, সেই পরিমাণ আমাদের নেই। আর হঠাৎ করে একবারে মরার উপর খাড়া ঘা বলে এই অবস্থা হয়েছে, এমনি কম তৈরি হচ্ছে, তার আগেই এত বড় একটা দুর্যোগ নেমে এসেছে যে সামাল দেওয়া একটু কঠিনই হয়ে যাচ্ছে। আর আরেকটা ইস্যু আপনার আরেকটা পয়েন্ট আমি বলি, আমাদের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আপনারা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী করলেন, যেটা কমিউনিটি ক্লিনিক আপনি মাত্র বললেন। আমরা যদি এই দুর্যোগে আপা কমিউনিটি ক্লিনিক গুলোকে আমরা ইউজ করতে পারতাম, আমাদেরকে এত হাহাকার হতো না। কিন্তু আমরা শুধু ওই যে আমাদের টেকনোলজিস্ট নাই, আমরা হসপিটালেই উপজেলায় একজন টেকনোলজিস্ট, আর কমিউনিটি ক্লিনিক তো অনেক দূরের কথা। এই জায়গা যদি আমরা খালি বিল্ডিং করতেছি, ইনফ্রাস্ট্রাকচার করতেছি, জনবল দিচ্ছি না, এই ইস্যুগুলো যদি আপনারা অ্যাড্রেস না করেন, তাহলে এরকম তো ট্রাস্টের ঘাটতি মানে চলতেই থাকবে। জি, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কি একটা মিনিট পাবো? জি, আমি আপনার কাছে আসবো। আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সবার কাছে একটি করে প্রশ্ন করব। সেটা হচ্ছে আমি প্রথমে মাজারুল ইসলাম মাসুম ভাইয়ের কাছে একটু যাব, যে মাজারুল ইসলাম মাসুম ভাই, আপনি এই বাজেটের বর্তমান যে 49তম যে বাজেট, এই বাজেটে একজন রাজনীতিবিদ হিসাবে আপনার প্রত্যাশা, বা আপনি যেহেতু জনগণের সাথে মিশেন, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে বলে, বা বাজেটের যে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি ঘাটতি আছে, সেটা কতটুকু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে আপনি নিজে মনে করেন, যে কতটুকু আপনি আশাবাদী এবারে বাজেট? এতটুকু বলতে চাই, এটা এই চুমকি আপা এখানে আছেন, উনি বাজেটের সাথে প্রত্যক্ষ জড়িত। আর এটা যেহেতু জরুরি অবস্থার একটা বাজেট, এটা সময় বলে মিনিমাম 3 মাস ওয়েট করতে হবে। তা আমি মনে করি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যেহেতু বাজেট, সে গরিবের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করবে। আর একটু বলতে চাই, আর একটা কথা বলতে চাই, যেমন এই যে এতটুকুন বলা হইলো যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের যে জাতীয় চরিত্র, এটা আমাদের আগে ঠিক করতে হবে। আমরা যদি মানে জাতি হিসাবে সৎ যদি না হইতে পারি, যেখানে ঘুষের প্রচলন, এই সবগুলি যদি বন্ধ না করতে পারি, তাহলে এখানে যেমন মনে করেন আমাদের আমলাতান্ত্রিক জটিলতায় একটা বিরাট রকমের পেঁচে পড়ে যায় আমরা। তারপরে ধরেন এই যে ব্যবসায়ীদের ব্যাপার, ব্যবসায়ীরাও অনেক গাফলা করে। যেমন কিছুদিন আগে কয়েক ব্যবসায়ী দেখলাম চার্টার বিমানে তারা বিদেশ চলে গেছে, তাদের টাকার যে আছে সেটার অপব্যবহার করছে। এই মানসিকতা আগে আমাদের পরিহার করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের জাতীয় যে চরিত্র, এটা আমাদের আগে ঠিক করতে হবে। শুধু এখানে সরকারের উপর বা প্রধানমন্ত্রীর উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমি এবার এমডি কায়সার স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে যদি এই বাজেটটি আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার ব্যবসায়ী প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে, সেদিক থেকে যদি আপনি একটু বলেন। আমাদের যেহেতু সময় একবারই শেষ, আপনি একটু সংক্ষেপে একটু বলেন। ঠিক আছে, আমাকে একটা মিনিট সময় দিতে হবে। আমার মনে হয় যে বাজেটের এই ফিগার নিয়ে আপা কিন্তু কভার করে দিয়েছেন, উনি আমাদের অনেক কিছু কভার করে দিয়েছেন। বসিটি কিন্তু একটা প্রস্তাবিত বাজেট, অনিশ্চয়তার বাজেট, এটা নিয়ে এক মুহূর্তে সাকসেসফুল হবে কতটুকু, এটা কিন্তু সময় বলে দিবে। কিন্তু আমরা যদি ডিরেকশন গুলি যদি ঠিক থাকে, এত বছর যখন ছিল, আমি আশা করবো ডিরেকশন গুলি ঠিক থাকবে। আমাদের কতগুলি কথা কিন্তু এখানে চলে আসছে। উনি নার্সের কথা বলছেন, বাংলাদেশ উইল হিউজ অপরচুনিটি। বাংলাদেশকে প্রথম চিন্তা করতে হবে, গার্মেন্টস ডিপেন্ডেন্স বাংলাদেশ থাকবে না। আমাদের ম্যান পাওয়ার রিসোর্সকে নতুন ভাবে চিন্তা করতে হবে। আমরা ঠিক আগামীকালকে চিন্তা নয়, আমাকে অনেক দিন পর্যন্ত আমাদের নতুন করে চিন্তা করতে হবে। স্বাস্থ্য খাতে আমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে যে আমি ইনভেস্ট করবো কিনা। আমি একটা ছোট মানুষ, আমার থেকে অনেক বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে আছে। স্বাস্থ্য খাত ওপেন যদি সরকার করে দেয়, এটার ইনভেস্টমেন্টের কোনো অভাব হবে না। আমি বুকে হাত দিয়ে কথাটা বলতে পারি।
আমি আবারও বঙ্গবন্ধুর কথা এই জন্য তুলবো, আজকে পৃথিবীতে আপনাদের টাইম টু সি, এই কথাগুলি আপনাদের প্রমোট করা উচিত। আজকে গণতন্ত্র এবং সমাজতন্ত্র, প্রতিটা সমাজতান্ত্রিক দেশ আজকে দাঁড়ায় আছে নিজের পায়ে, প্রতিটা ধনতান্ত্রিক দেশ আজকে শুয়ে পড়ছে। বঙ্গবন্ধু রিয়েলাইজ দ্যাট। আমি আবারও বলতেছি, আমরা বঙ্গবন্ধুর কথার উপরে দেশ স্বাধীনে গিয়েছিলাম আমরা, and he proved to be a great man. আজকে তাকায় দেখেন সারা পৃথিবীতে আপনাদের নিজেদের স্যাটিসফ্যাকশন হওয়া উচিত যারা আমরা বঙ্গবন্ধু ফলোয়ার, যে হি কুড রিয়েলাইজ যে সমাজতন্ত্রের ভ্যালুটা কতটুকু। শুধু ধনতন্ত্র দিয়ে পৃথিবী টিকে না, আজকে করোনা এই 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 মেসেজটা আমাদেরকে দিয়ে গেছে। আমি শিওর আপার সাথে আমার কেমন কোনো মানে আমাদের কথাবার্তার ভিতরে কোনো রকম মতভেদ ছিল না। উনি প্রথমেই কভার করে নিছেন এটা একটা প্রস্তাবিত বাজেট এবং এটা নিয়ে এটা অনেক রকম অ্যামেন্ডমেন্ট আসবে। আমি নিজেও বিশ্বাস করি যে অনেক অ্যামেন্ডমেন্ট আসবে, এটা আমি একেবারেই আমি নিশ্চিত। স্বাস্থ্য খাতে কে কতটুকু নিশ্চয়তা পাবে এই ব্যাপারে আমার কোনো আমি বলতে পারবো না, কিন্তু বাজেট যে টাইম টু টাইম চেঞ্জ হবে এইটুকু বিশ্বাস আমার আছে সরকারের উপরে। অবশ্যই ওনারা করবে, কারণ এত বছর ওনাদের অভিজ্ঞতাটা ওনাদের অর্জনগুলো ওনারা নষ্ট করে দিবেন না। কিন্তু এই সময় একটা জিনিস প্রমোট করা উচিত যে ধনতান্ত্রিক দেশগুলি কিন্তু নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারে নাই। ইতালি থেকে শুরু করে ইউকে সব কিন্তু মানে একেবারে রাস্তায় পড়ে গেছে অল দেয়ার রিসোর্সেস। কিন্তু আপনি ভিয়েতনামের মতো একটা দেশ কিন্তু নিজের পায়ে দাঁড়ায় আছে। 258টা লোকই দেশ ওনাদের বাড়িতে ফেরত দিতে পারছে। যেই সব দেশে আপনার সমাজতন্ত্রের টাচ ছিল, প্রতিটা দেশ আপনার ভালো করছে এই করোনাতে। সেটাদের নতুন করে আমাদেরকে আমাদের আত্মাকে খুঁজে বেরাইতে হবে যে আমরা কি গণতন্ত্রের দিকে যেভাবে আমরা আগাচ্ছি এটা কি সত্যি সত্যি কারেক্ট কিনা। আর ওই আমরা ইনভেস্টমেন্টেও কোনো অসুবিধা হবে না আমি বিশ্বাস করি। এই সেক্টরকে নিয়ে আমাদের নতুন করে সাজাতে হবে, আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে। আমরা সারা পৃথিবীতে আমাদের নার্স আমরা এক্সপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ ইন ফিউচার। চুমকি আপা হ্যাজ এ ভেরি ব্রড মাইন্ড এবং উনি জিনিসগুলি রিয়ালাইজ করছেন। ওনাদের ডিফিকাল্টিজ আমরা বুঝি, ওনাদের ডিফিকাল্টিজ কিন্তু আপনাদের আমরা কিন্তু আমাদের মতো ছোট মানুষের কালেকশন করতে পারবো না, আপনাদেরকেই করতে হবে। আপনাদেরকে ওটা করতে হবে, আপনারাই সেটা পারবেন, কারণ আপনার জনপ্রতিনিধি, আপনার জনসাধারণের কাজ করেন, আপনার ডিফিকাল্টিজও বুঝেন, অ্যাডভান্টেজও বুঝেন। আপনাদেরকে অনেক দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হবে। আমি দোয়া করি আপনার এই কাজে আপনারা সাকসেসফুল হন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমাদের কিছু দর্শক আমাদেরকে শুভকামনা জানিয়েছেন এম এ ফারুক প্রিন্স। আমরা আপার কাছে একটি প্রশ্ন দিয়ে শেষ করব, তার আগে আমরা রিজবি নেওয়াজ ভাইয়ের কাছে যাব। আমাদেরকে আরো দর্শক শুভেচ্ছা জানিয়েছেন, রানা, সোহেল রানা, ফারজানা লাকি, নাজিবুল্লাহ খান আতিফ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আরো ধন্যবাদ জানিয়েছেন রনি আমিন মোহাম্মদ। তো রনি আমিন মোহাম্মদ একটি প্রশ্ন করেছেন, এই করোনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া আছে, আমরা সেটি আপনার কাছে যাব। তার আগে আমরা সর্বশেষ রিজবি নওয়াজ ভাইয়ের কাছে আমাদের লাস্ট প্রশ্ন, একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনি এই বাজেটটাকে জনগণের প্রত্যাশার জায়গায় কতটুকু দেখেন, বা আপনার একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার অবজারভেশনটা যদি আপনি এই বাজেটটা সম্পর্কে ছোট করে বলেন। ধন্যবাদ। প্রত্যেকটা বাজেটই আসলে তো আমাদের জন্যই দেওয়া হয়, মানুষের জন্যই তো বাজেট। প্রত্যেকটা গভর্নমেন্ট, এই সরকার গত 11 বছর ধরে টানা আছে। সো আমি বিজনেস রিপোর্টার হিসাবে আমি 2005 সাল থেকে এই বাজেট ফলো করি, কভার করি বা ইকোনমিক দিকগুলো। সো আমার কাছে মনেই হয়েছে যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সরকারি মানুষের যে আপনার অবস্থার উন্নতির জন্যই বাজেট দেয়, এবং যেটা চুমকি আপা শুরুর দিকে বলেছিলেন, আজকে আমরা আমাদের অবস্থার অনেক উন্নয়ন ঘটেছে, এবং এই উন্নয়নটা একদিনে হয় নাই। এটা আসলে এই যে গভর্নমেন্টের যে প্রো পিপল অ্যাপ্রোচ, এটার কারণেই হয়েছে। সো এই যে বাজেটটি এবার দেওয়া হয়েছে, সেটা আসলে সবাই আমরা বলছি যে একটি মানে অস্বাভাবিক পরিস্থিতির বাজেট, এবং এই ফার্স্ট টাইম অনেক বছর পরে, প্রায় 10-11 বছর পরে বাজেট ঘাটতি 6% স্বীকার করে নিয়েছে সরকার। তো আপনি এটা বুঝতে হবে যে আমাদের সবসময় অর্থমন্ত্রীদের একটা কুশন আছে, 5%-এর মধ্যে থাকে বাজেট ঘাটতিটা, শেষ পর্যন্ত এটা আরো অনেক কম হয়, 4-4.5-এর পরে কখনোই ওঠে না। এবার সরকার সেটাকে 6% ধরে নিয়ে বাজেটটি করেছে। তার মানে কি, মানুষের হাতে কাজ দেওয়ার জন্য, মানুষকে খাবার দেওয়ার জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রায় 3 মাস আমাদের অর্থনীতি লকডাউন হয়ে গেছে, এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রচুর টাকা সরকার এখানে পাম্প করবে ইকোনমিতে। যে কারণে আমি মনে করি যে এই বাজেটটি অবশ্যই যদি আরো বাড়ানোর স্কোপ থাকতো, বা নিশ্চয়ই সরকার সামনে আরো পরিস্থিতি থেকে বাড়াবে, যেটা জনাব কায়সার একবার বলেছেন টাকা ছাপানোর কথা, সেটা একদম শেষ কথা, হ্যাঁ, একদম শেষ অস্ত্র।
তার আগে আমার মনে হয় যে আমাদের ব্যাংক ব্যবস্থায় অনেক টাকা আছে। সেদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উনি বলেছেন যে 1,00,00,000 টাকার বেশি বিনিয়োগযোগ্য অলস টাকা আছে বাংলাদেশ ব্যাংকের হাতে। টাকার অভাব নাই। এই জায়গায় মূল সমস্যাটা হলো কোঅর্ডিনেশন এবং করাপশনটাকে কন্ট্রোল করে কোঅর্ডিনেট করা। জি, ধন্যবাদ। আমরা এবার শেষ আপার কাছে একটু যাব। আপা, আপনি সবার কাছ থেকে আমরা শুনলাম একজন সংসদ সদস্য হিসাবে, বা আপনি তো সংসদে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, তো সেক্ষেত্রে একজন এবং আপনি বাংলাদেশ আওয়ামী লীগেরও মহিলা বিষয়ক সম্পাদক, এবং একজন সংসদ সদস্য হিসাবে এই বাজেটে আপনার প্রত্যাশা বা কতটুকু আপনার চাওয়া পাওয়ার হিসেব বা সমন্বয়, সে বিষয়ে আপনার কাছে জানতে চাবো। শেষ পর্যায়ে আপনি যদি আপনার মতামতটা জানান। এবং একজন প্রশ্ন করেছিলেন যে রনি আমিন মোহাম্মদ, যে এই করোনা থেকে আমাদের শিক্ষণীয় কি, এই বিষয়টিও যদি আপনি বলেন আমাদেরকে। জি আপা, ধন্যবাদ। পাচ্ছেন কিনা? জি। সাহসী বাজেট, দুঃসময়ের বাজেট, কাজে এই বাজেট নিয়ে আশা নিরাশা সবকিছু মানুষের থাকবে। কিন্তু তার পাশাপাশি এবার আমি যেটা বলবো যে করোনা আমাদের যে ক্ষতি করে যাবে, শুধু ক্ষতিই নয়, করোনা আমাদের কিছু শিখিয়েও যাবে, এটা সত্য কথা। এই শিখানোর মধ্যে একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা জাতি হিসাবেই আমাদের বাংলাদেশের মানুষ যেন পরিষ্কার থাকতে চাই না। এই পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবে, ডিসিপ্লিন শিখাচ্ছে এবং প্রকৃতিকে ভালোবাসা শেখাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন গাছপালাগুলো এখন কত সুন্দর সবুজ হয়ে গেছে, ধুলাবালি মুক্ত হয়ে গেছে। খালি আমাদের সৃষ্টিকর্তা শুধু আমাদের কথাই ভাবেন না, সৃষ্টিকর্তা হয়তো মানুষ, জীবজন্তু, পশু পাখি, প্রকৃতি সবাই কথাই ভাবেন। আর ভাবেন বলেই হয়তো এক এক সময় কখনো আমাদের দুঃখ, কখনো আমাদের সুখ, সবকিছু আমাদের সইতে হয়। কাজে করোনাকে নিয়ে আমরা যতটা কষ্ট পাচ্ছি, হয়তো সবকিছুর শেষে এর কিছু সুফলও আমাদেরকে দিয়ে যাবে বলে আমি মনে করি। আর তার পাশাপাশি আমাদের কিছু সামাজিক বলেন বা যেভাবেই বলেন, কিছু অন্যায় অপরাধ যেটা দানা বেঁধেছিল দীর্ঘদিন, রাতারাতি স্বভাব কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন দুর্নীতি বলেন বা অন্যান্য সাইডের কিছু বিষয় আছে, অনিয়মতান্ত্রিকতা এসব বলে। দুর্নীতি খালি অর্থনৈতিকভাবে না, দুর্নীতি, মিথ্যাচার, আরো অনেক কিছুকেই আমরা দুর্নীতি হিসেবে বলতে পারি। এই জায়গাগুলোতেও আমাদের মনে হয় করোনা অনেক কিছু শিখিয়ে যাবে এবং আমরা নিজেদেরকে নতুন করে শুদ্ধ করে নতুন পৃথিবীতে আবার নতুন ভাবে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রাখছি বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আমাদের অতিথি আজকে আপনারাও আমাদের লাইভে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি এখন আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা আপার কথা দিয়ে যদি যাই, যে আমাদের এই করোনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, বা ভবিষ্যতে আমাদের চলাফেরা বলেন, আমাদের সবকিছু নিয়ন্ত্রণ হয়তোবা করোনার শিক্ষা থেকে আমরা নিয়ন্ত্রিত হয়ে যাব। কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ৪৯তম জাতীয় বাজেট ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট, প্রস্তাবিত বাজেট ৫,৬৮,০০০ কোটি টাকার। এবং এই বাজেটের বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি, এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ নিয়ে আলোচনা করেছি। আমাদের বিষয়বস্তু ছিল করোনাকালে বাজেট, ব্যবসায়ী ও সাধারণের প্রত্যাশা। আমরা আশা করব যে এই বাজেট সত্যিকার অর্থেই করোনাকালে যারা দুর্যোগে আছেন, যারা অসহায় মানুষ আছেন, তাদের কাজে লাগবে এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে লাইভ শেষ করছি। ধন্যবাদ দর্শক সবাইকে, এবং আপনারা অবশ্যই আমাদের দ্বীপর.com এর সাথে থাকুন। ধন্যবাদ।